যে যত আর্লি অ্যাপ্লাই করে আসলে যে তত আর্লি আসলে একটা ডিসিশন পাওয়া যায়। ইন্টারভিউটা হয়েছিল 2.5 ঘন্টা, খুবই লং ইন্টারভিউ ছিল আসলে। আমার এত বড় একটা ইন্টারভিউ যে হবে এটা আমার আইডিয়া ছিল না। প্রথমবার তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং তিনি পরবর্তীতে আপিল করে আবারও কিন্তু পজিটিভ ডিসিশন পেয়েছেন। 4 তারিখে যখন আমি এটা পাইছি তখন আসলে আর আমি বিলিভ করতে পারিনি। আমার রিজেকশন লেটারে একটা কথা উল্লেখ ছিল, এটা আমি আপনাকে একটু সবাই জানবে, এটা ওরা এটা লিখে দেয় যে বাংলাদেশ ইজ মোস্ট করাপ্টেড কান্ট্রি। হাই, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের পডকাস্ট ড্রিম অ্যাব্রোড, রিয়েল স্টোরি, রিয়েল গাইডেন্সের আরও একটি নতুন এপিসোডে। আপনারা জানেন এই পডকাস্টটার মেইন উদ্দেশ্য হলো আমরা বাংলাদেশি স্টুডেন্ট যারা আছি, যারা বিদেশে পড়াশোনা করতে চাই, তাদেরকে প্রপার গাইডেন্স দেওয়া, এবং যারা বিদেশে অলরেডি বাংলাদেশি শিক্ষার্থীরা আছেন তাদেরকে আমরা ইনভাইট করি যেন তারা তাদের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করতে পারেন, এবং আমাদের যারা স্টুডেন্টরা আছেন যারা স্বপ্ন দেখছেন বিদেশে পড়াশোনা করার, তারা অথেন্টিক ইনফরমেশন পান। সো আজকে আমার সাথে আছেন এরকম একজন স্টুডেন্ট যিনি এখনো কিন্তু বিদেশের মাটিতে পা রাখেননি, এখনো বাংলাদেশে আছেন। এবং আজকের পডকাস্টটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা এই বছর সেপ্টেম্বর 2026 ইনটেকে সুইডেনে অ্যাপ্লাই করেছেন, যারা অন প্রসেসে আছেন, এখনো ভিসা ডিসিশন পাননি বা ডিসিশন পেয়েছেন, রিজেকশন খেয়েছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকে যিনি আমার গেস্ট, তিনি কিন্তু এই বছরই সুইডেনে অ্যাপ্লাই করে ভিসা পেয়েছেন। প্রথমবার তাকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল এবং তিনি পরবর্তীতে আপিল করে আবারও কিন্তু পজিটিভ ডিসিশন পেয়েছেন। সো এই যে তার পুরো জার্নিটা, তার অনেকবার ডকুমেন্ট সাবমিট করা লাগছে, তার ইন্টারভিউ হয়েছে, এবং সবকিছুই আজকে আমরা এই পডকাস্টের থ্রুতে জানবো, যেন যারা পরবর্তীতে অনেকে চিন্তা করছেন যে রিজেকশন খাওয়ার পর আপিল করবেন কি করবেন না। কারণ সোশ্যাল মিডিয়া কমিউনিটি গ্রুপ যেগুলো আছে সেগুলোতে বা আমার ইউটিউব চ্যানেল কিন্তু আমি প্রায় দেখি অনেকেই কমেন্ট করেন যে ভাই ইন্টারভিউ কোয়েশ্চেন কিরকম হয়, ইন্টারভিউতে কি কি আস্ক করে, বাংলাতে হয় নাকি ইংলিশে হয়, তারপর আমার যে ভিসা রিজেকশন খেয়েছি এখন কি আমি আপিল করব কি করব না। অনেকেই তো বলতেছে আপিল করলে পজিটিভ ডিসিশন আসে না, তাহলে কি করব। সো আপনারা যারা এই হীনমন্যতায় ভুগছেন বা এরকম একটা সিচুয়েশনের মধ্যে আছেন, তাদের জন্য আজকের পডকাস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে আমি আশা করি। এবং যারা পরবর্তীতে সামনের বছর সেপ্টেম্বর 2027 ইনটেকেও সুইডেন অ্যাপ্লাই করতে চান, তারাও কিন্তু উপকৃত হবেন। তো আজকে যিনি গেস্ট, তিনি নিজেও ড্যাফোডিলের শিক্ষার্থী ছিলেন, আমিও ড্যাফোডিলের শিক্ষার্থী ছিলাম। এই জন্য আরো আমি আনন্দিত যে আমার ক্যাম্পাসের একজনকে আজকে আমার পডকাস্টে আমন্ত্রিত করতে পেরেছি। সো ওয়েলকাম করছি তামান্না হক ভিভা আপুকে। আপুকে স্ক্রিনে আনার আগে আমি আরেকটু বলে দিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, বা আমার ফেসবুক পেজ থেকে যদি প্রথমবার ভিডিও দেখে থাকেন আমার পেজে ফলো করে ফেলুন। সো ওয়েলকাম আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? এন্ড আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন। এন্ড ফার্স্ট অফ অল কনগ্রেচুলেশন যে আপনি এত থ্যাংক ইউ। এত স্ট্রাগলের মধ্য দিয়ে, কারণ এখন সুইডেনের ভিসা পাওয়াটা তো একটা সোনার হরিণ হয়ে গেছে এরকম একটা ব্যাপার। কারণ এত এত রিস্ট্রিকশন এবং এত এত স্ট্রিক্ট করে ফেলছে এম্বাসি অ্যাপ্লাই করতে গিয়ে, অনেক অনেক ডকুমেন্ট সাবমিট করতে হইতেছে। পেয়ে যাচ্ছেন। দেশ এম্বাসি কিন্তু এখন মানে বাংলাদেশি সব ডকুমেন্টকেই সন্দেহ করতেছে, ব্যাপারটা হলো এরকম হয়ে গেছে। যারাই অ্যাপ্লাই করতেছে তাদেরকে আবার এডিশনাল ডকুমেন্ট দিতে বলতেছে, আবার এটাকে প্রুফ করতে বলতেছে বা এক্সপ্লেইন করতে বলতেছে। সো রাইট। আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি একটু অসুস্থ, তারপরেও আমি যখন আপনাকে সমস্যা নক নেই। করলাম আপনি জয়েন করেছেন। আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন আপনার সাথে অনেক আগে কথা হয়েছিল। আমি একটু শুরু করতে চাই, আজকে স্পেশালি আমরা কথা বলবো যারা এবছর অ্যাপ্লাই করছেন, আপিল কিভাবে করেছেন, বা আপনার কি কারণে প্রথমবার ভিসা রিজেকশন ছিল, তারপর আপনি কেন ডিসিশন নিলেন যে আপিল করবেন, কি পদ্ধতিতে আপিল করার পরে আপনি আসলে পজিটিভ ডিসিশন পেয়েছেন, সবকিছুই আপনারা শুনবো। তো আমরা একটু শুরু থেকে শুরু করতে চাই যে সুইডেনে আপনার অ্যাপ্লিকেশন জার্নিটা নিয়ে, যে আপনি কখন চিন্তা করেন সুইডেনে অ্যাপ্লাই করবেন, ইউনিভার্সিটি কিভাবে চুজ করলেন, বা আপনি আইএলটিএস কখন দিয়েছেন যদি দিয়ে থাকেন। সো সেই সবকিছু নিয়ে একটু জানতে চাই। আচ্ছা ভাইয়া, তো ভাইয়া আমি প্রথম থেকেই শুরু করি আসলে। যে আমার আসলে কেন সুইডেনে আহ, আমি আসলে মেনলি অ্যাপ্লাইটা করলাম। এটা আসলে আমি গত বছরই ডিসিশন নিয়েছি, গত বছর বলতে 2025-এ আর কি। তো 2025-এই আমি একদম প্রথমেই যখন ডিসিশন নিলাম যে না আমি অ্যাব্রড ট্রাই করতে চাই, তো ফার্স্টে আমি ইউকে ট্রাই করেছিলাম। তো পরবর্তীতে আমার কাছে মনে হলো যে আসলে ইউকে এর অবস্থাও বর্তমানে খুব একটা ভালো না। আর যেহেতু আমি চাচ্ছিলাম যে আমি আমার স্পাউস সহ ফ্লাই করব, তো সেই ক্ষেত্রে আসলে আমি এমন একটা কান্ট্রি চাচ্ছিলাম যে এখানে আসলে আমি খুব সহজে খুব সহজ প্রসেসে বা একটা গোছানো প্রসেসের মধ্যে দিয়ে যেতে পারবো। ইউকের প্রসেসটা আমার কাছে একটু অন্যরকম মনে হয়, যে এটা আসলে গোছানো প্রসেস মনে হয় না। এটাই আর কি মেনলি। তো সেকেন্ড ইউকে ট্রাই করার পর সেকেন্ড ইয়ারটাই ছিল আমার আসলে সুইডেনে ট্রাই করাটা, মানে সেকেন্ড আমার যে পদক্ষেপটা ছিল। তো এটাই তো আমি চিন্তা করলাম যে অক্টোবরের 15 তারিখ থেকে তো ওদের মেনলি অ্যাপ্লিকেশনটা স্টার্ট হয়। তো আমি উইদিন
নভেম্বরের ফার্স্ট উইকে অ্যাপ্লাইটা করেছিলাম। তো আমি একটু আমার সম্পর্কে বলি। আমি বর্তমানে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজে এডুকেশন কাউন্সিলর হিসেবে আছি। অলমোস্ট 4.5 ইয়ার্স, মানে 4.5 বছর হয়ে গেছে আমার এখানে। তো আসলে আমার মেইন ইচ্ছাটাই ছিল, আর আমার ব্যাচেলর ছিল ইংলিশ ডিপার্টমেন্টে। আমি ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করেছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে, যেটা আপনি বললেন আর কি। তো বেসিক্যালি আমার ইচ্ছা ছিল যে আমি আসলে ইংলিশ যে পড়াশোনা সেটার ভেতর থেকে বেরোতে চাচ্ছিলাম আসলে। মানে আমি ইংলিশে আমার ফার্দার স্টাডিটা আমি নিতে চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আমি আসলে এডুকেশন বেসড একটু মানে পড়াশোনা করি বা একটু কাজ করি। তো আমি মেনলি এটাতেই খুঁজতেছিলাম যে কোথায়। তো সুইডেনই একমাত্র যেখানে আমার মানে কোর্স বা আমি যেভাবে পড়াশোনা করতে যাচ্ছি বা যেই দিকে আমি যেতে চাচ্ছি সেটা আমার মিলে যাচ্ছিল। আমি কোর্স অনেক খোঁজার পরে ডেনমার্কেও খুঁজেছি। ডেনমার্কে আমার আসলে যদি আমি পড়াশোনা করতে চাই তাহলে আমার আসলে ইংলিশ ডিপার্টমেন্টে পড়াশোনা করতে হবে। ওদের আসলে এডুকেশন আর ওদের একটা ইসিটিএস ম্যাচ করার একটা বিষয় থাকে। আর ডেনমার্কের অ্যাপ্লিকেশনের প্রসেসটাও হচ্ছে ওদের আসলে ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হয়। অনেক বেশি চার্জ থাকে ওদের ইউনিভার্সিটির আমার কাছে মনে হয় আসলে। তো আমি এই জন্য ডেনমার্কটা স্কিপ করে আমি সুইডেনে অ্যাপ্লাই করি। সুইডেনের অ্যাপ্লিকেশন প্রসেসটা আমার কাছে খুব ভালো মনে হলো, যে যেহেতু একটা পোর্টালের থ্রুতে 4টা ভার্সিটি 4টা কোর্সে অ্যাপ্লাই করা যায়। তো এই জন্য আর কি আমি সেটা চুজ করলাম। আর আমি এডুকেশন রিলেটেডই 4টা কোর্সে অ্যাপ্লাই করলাম। ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে, উপসালা ইউনিভার্সিটিতে, আর হচ্ছে মালমো ইউনিভার্সিটির আমি 2টা কোর্সে অ্যাপ্লাই করেছিলাম এডুকেশন বেসডই। তো মার্চের 26 তারিখে রেজাল্ট হলো। মার্চের 26 তারিখে হচ্ছে আমার পজিটিভ ডিসিশন আসলো। আমার এক নম্বর চয়েস যেটা আমি দিয়েছিলাম ইউনিভার্সিটি অফ গোথেনবার্গে, হ্যাঁ, ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম ইন এডুকেশনাল রিসার্চ আমার প্রোগ্রামের নাম। এটাকে সংক্ষেপে IMER কোর্স বলে আর কি। তো আফটার দ্যাট ভিসার অ্যাপ্লাই করতে হবে এখন আমার। তো আমি আসলে আমি জানতাম যে আমি তখন থেকে রিসার্চ করতেছিলাম যে আসলে কি কি কাগজপত্র, যেহেতু 2025-এ যারা গিয়েছে তাদের সাথে আমার একজন দুজনের সাথে একটু কথা হচ্ছিল। তো তারাই আমাকে আইডিয়া দেয় যে আসলে 2025 থেকে মেনলি ওরা যে ডকুমেন্টস এর উপরে একটু অন্যভাবে বাছ বিচার স্টার্ট করলো। তো আমি ওইভাবেই আমার সব, যেমন আমার বার্থ সার্টিফিকেট আমার হালকা একটু প্রবলেম ছিল, এমন অনেক বিগ ইস্যু। আমি সেটা তখনই মানে যখন আমি অ্যাপ্লাই করেছি তখন থেকে আমি আমার বার্থ সার্টিফিকেটে কাজ করা স্টার্ট করি। আমার পাসপোর্ট একদম ঠিকঠাকই ছিল। আমার স্পাউসের ডকুমেন্টস গুলো আমি ঠিকঠাক ভাবে গোছানো স্টার্ট করলাম। আর আমার আদার্স যা যা লাগে আর কি, যেমন আমার হচ্ছে NID, দেন হচ্ছে পাসপোর্ট, আর হচ্ছে বার্থ সার্টিফিকেট, এই 3টা বেসিক্যালি আমি খুব ভালোভাবে গুছালাম। দেন হচ্ছে ভিসার ভিসার অ্যাপ্লাই করার জন্য যেটা মেইন যেটা হলো ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট যেটা লাগে। ব্যাংকে যে আপনার যে সেভিংস এ যে অ্যামাউন্টটা আমাদের দেখাতে হয় স্পাউস সহ অ্যাপ্লাই করলে অলমোস্ট 50 লাখের মতো। হ্যাঁ, অলমোস্ট 50 লাখের মতো। 2 বছরে একবারে দেখাইছে? 2 বছর অ্যাপ্লাই করেছি, রাইট। হ্যাঁ, আমি একবারে 2 অ্যামাউন্ট বছরের একটু বড়, 50 লাখের মতো। জি, 50 লাখ, হ্যাঁ। তো আমি আসলে তখন থেকে ওই টাকাটাও ব্যাংকে আমি একবারে দিব এটা আমার মাথায় ছিল, কারণ আমি ওইভাবে করতে চাইনি যে একটু একটু করে দিয়ে দিই, তাহলে ওরা আসলে এটাও আমি জানি যে ওরা আসলে লার্জ অ্যামাউন্টের প্রত্যেকটারই সোর্স অফ ফান্ড চায়, যদি চেয়ে থাকে আর কি। তো আসলে আমি চেয়েছিলাম যে আমি একবারই দিব টাকাটা। তো আমি সেই টাকাটা আসলে বুঝাচ্ছিলাম, তো ওইটা নিয়ে কাজ করতেছিলাম। তো ফাইনালি যখন আমি 26 তারিখে রেজাল্টটা পেলাম, রেজাল্টটা পাওয়ার পরে আমি ঠিক করলাম যে আমি এপ্রিলের সেকেন্ড উইকের মধ্যেই আমি ভিসার অ্যাপ্লাইটা করব। কারণ আসলে এটাও বলে যে যত আর্লি অ্যাপ্লাই করে আসলে যে তত আর্লি আসলে একটা ডিসিশন পাওয়া যায়। তো এটা হয়তো আমার একটা ভালো ডিসিশন ছিল যে আমি খুব তাড়াতাড়ি ভিসার অ্যাপ্লিকেশনটা করি। 14 এপ্রিল আমি অ্যাপ্লাই করি ভিসার। তো 14 এপ্রিল অ্যাপ্লাই করার পরে ওরা আমাকে 20 তারিখে এডিশনাল ডকুমেন্টস ছিল। এটা এটা আসলে আমাকে কয়েকজন গত বছর যারা গিয়েছে ওরা বলেছিল যে এটা আসলে সবার কাছে চায় না, এটা ওরা কেস টু কেস চায়। বাট এই বছর মনে হয় সবার কাছেই এই চাচ্ছে। বছর সবার কাছেই চাওয়া থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এডিশনাল ডকুমেন্টস বাদে কাউকেই ভিসা দিচ্ছে না এই বছর। বাট গত বছর পেয়েছে। গত বছর 2টা ভাইয়ার সাথে কথা হয়েছিল, ওনারা এডিশনাল না দিয়ে ডাইরেক্ট বায়োমেট্রিকের পেয়েছিল, মানে মেইল পেয়েছিল আর কি, জাস্ট ফার্স্ট অ্যাপ্লিকেশনের পরই। তো আমি আসলে সবকিছু নিয়ে রেডি ছিলাম, যেটা আমি প্রথমেই বললাম যে আমি আসলে অ্যাপ্লিকেশন স্টার্ট করার পর থেকে আমি আমার কাগজপত্র সবকিছু নিয়ে রেডি ছিলাম। তো ওরা যখন আমার কাছে চাইলো তখন আমি আসলে ওই যে মোটামুটি আমার কাগজপত্র রেডি। ওরা আমার কাছে কি কি চাইলো, ওরা আমার কাছে আমার বার্থ সার্টিফিকেট কপি, আমার প্রিভিয়াস পাসপোর্ট অ্যান্ড আমার NID যত কিছু আছে সবকিছু, এর সাথে ব্যাংক স্টেটমেন্ট আর হচ্ছে ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট চাইলো। সেম আমার স্পাউসেরও, ওরও চাইলো সব, আমারও চাইলো ওরও চাইলো। তো আমি হচ্ছে এই সবকিছু গুছায় উইদিন 7 ডেজ মানে 27 তারিখে আমি আবার ওদের অ্যাডিশনাল গুলো সাবমিট করে দিলাম। তো করার পরে ওরা একদিন পরেই
28 তারিখে ওরা আবার আমাকে রিপ্লাই ব্যাক দিল যে ওরা আমার পাসপোর্ট রিভিউ করবে আর আমার ইন্টারভিউ নিবে। ওরা হচ্ছে আমার ইন্টারভিউ মেইল করলো আর হচ্ছে পাসপোর্ট রিভিউ, মানে দুইটা একসাথে করবে আর কি। জি। তো আমাকে ঢাকা এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে বললো। তো আর কিছু ডকুমেন্টসও চাইছে, সাথে আরো আবার কিছু ডকুমেন্টস চাইছে। সেই ডকুমেন্টস গুলো কি কি, আপনার আরো 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইলো, আমার আরো 6 মাসের প্রিভিয়াস ব্যাংক স্টেটমেন্ট, আমার ব্যাচেলার সার্টিফিকেটটা চাইলো, আর হচ্ছে আমার জব এক্সপিরিয়েন্স লেটারটা চাইলো। এই 3টা জিনিস চাইছে। এই 3টা আবার ওরা বললো যে উইদিন 14 ডেজ আপনি জমা দেন। তা আমার কাছে রেডি ছিল, আমি জাস্ট ব্যাংক স্টেটমেন্টটা পরের দিন তুলে আমি আবার 1 তারিখে সেগুলো সাবমিট করে দিলাম। আর ওই দিক দিয়ে আমি আবার 28 Appointment তারিখেই নিয়ে। হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছি। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট আমাকে দিয়েছে 3 তারিখ, 3 মে। জি। 3 মে ঢাকা এম্বাসি সকাল 8:30টার অ্যাপয়েন্টমেন্ট দেয় আমাকে। তো 3 তারিখ গেলাম। 3 তারিখ এম্বাসিতে যাওয়ার পরে ওরা একদম ঠিক 8:30টায় আমার ইন্টারভিউটা শুরু করে। ইন্টারভিউটা হয়েছিল 2.5 ঘন্টা, 11টায় শেষ হয়। খুবই লং ইন্টারভিউ ছিল আসলে। আমার এত বড় একটা ইন্টারভিউ যে হবে এটা আমার আইডিয়া ছিল না। আমি আসলে অনেক বেশি, এমন আমি আর নার্ভাস হয়ে গেছিলাম, কারণ আসলে আমার যেহেতু আসলে কথা বলার একটা অভ্যাস আমার আছে, যেহেতু কাউন্সিলিং করি, তো জি, এর জি। দিকে আমার কথা বলার একটা অভ্যাস ছিল, তো এর জন্য আর কি। আর আমি প্রিপারেশনও নিয়েছিলাম, তো আমার কাছে আসলে তেমন একটা, কিন্তু হ্যাঁ ওরা আসলে ইনভেস্টিগেশন টাইপ কোয়েশ্চেন অনেক বেশি করে, এক্সাক্ট। মানে ওরা যে আপনাকে ইনভেস্টিগেট করতেছে এটা আপনি বুঝবেন। ওরা হচ্ছে আচ্ছা, আপনি যদি একটু আপনার ইন্টারভিউর এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন, কারণ অনেকেই কোয়েশ্চেন করে যে ভাই ইন্টারভিউতে কি আস্ক করে। আমি কতজনের সাথে কথা বললাম, আচ্ছা মোস্ট অফ দ্য টাইম আপনি যেটা বলেন যে ইনভেস্টিগেশন টাইপ ইন্টারভিউটা হয়, যে আপনি যে ডকুমেন্ট গুলো সাবমিট করছেন ওই ডকুমেন্টস গুলার এগেইনস্টে তারা কোয়েশ্চেন গুলা করে। আর right. বেসিক্যালি যেটা হয় যে আপনার কেস অফিসার সুইডেনে যিনি আছেন আপনার কেসটা রিভিউ করছেন, সে বেসিক্যালি আই গেস কোয়েশ্চেন গুলা এম্বাসিতে পাঠায় পাঠিয়ে এবং দেয়, উনি পাঠিয়ে দেয়, হ্যাঁ। যিনি থাকেন তিনি আর কি ওই কোয়েশ্চেন গুলো দেখে দেখে আপনাকে আস্ক এটা করে। নিয়ে ভাইয়া আমি আরেকটু বলবো যে অবশ্যই পাঠায়, মানে আমার কেস অফিসার অবশ্যই দুই একটা ওর কিছু সন্দেহ থাকে বলেই সেটা পাঠিয়ে দেয় ঢাকা জি। এম্বাসিতে। কিন্তু এটা ঢাকা এম্বাসি যারা অফিসার থাকে এদের কাছেও বলা থাকে যে আপনিও আসলে আরো বেশি প্রশ্ন করতে পারবেন চাইলে। এটা আমি এখন Okay. কিভাবে বুঝছি সেটাও আপনাকে বলবো। সেটা হচ্ছে যে ইন্টারভিউ নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে আমি একটু প্রথম থেকেই বলি আসলে হ্যাঁ, যে কিভাবে please. শুরু করে জি, জি। ইন্টারভিউটা। আমি প্রথম থেকেই বলি যে আসলে তাহলে বুঝতে পারবে সবাই আসলে যে ইন্টারভিউতে আসলে কি হয়। তো ইন্টারভিউতে আমাকে প্রথমেই হচ্ছে আমার আইডেন্টিক্যাল ডকুমেন্টস গুলো নিয়ে প্রশ্ন করে, যে আমি এটা আমার এনআইডি কার্ড, আমার বার্থ সার্টিফিকেট আর আমার পাসপোর্ট কিভাবে মেক করেছি and আমি কিভাবে ডেলিভারি পেয়েছিলাম, এই পুরো হোল প্রসেসটা ওদেরকে বলতে বলে আর কি। বলতে আর ওরা পারছি। কিন্তু টাইপ করে। ইন্টারভিউ কিন্তু হচ্ছে আপনি কথা বলবেন, ওরা টাইপ করে। বুঝতে পারছেন তো? আসলে আসলে আপনি যখন একটা কথা বলবেন তখন আপনাকে কিছুক্ষণ পজ দিতে হবে। ওরাই বলে যে একটু স্টপ বা একটু পজ দেন, একটু থামেন। দেন ওরা লেখার পরে আবার আপনাকে বলতে বলবে। এভাবে হয় নর্মালি ইন্টারভিউটা। তা আমি প্রথমে ওইটা একদম ঠিকভাবে বলি, 3টারই প্রসেস বলি। প্রথমে বার্থ সার্টিফিকেটটা জিজ্ঞেস করে, তারপরে এনআইডি কার্ড এটা জিজ্ঞেস করে, তারপরে পাসপোর্ট এটা জিজ্ঞেস করে। তো আমি বার্থ সার্টিফিকেটটা ওরকম গুছায় বলতে পারি না, কারণ যেহেতু আমরা ওই টাইমে ব্যাক দেন আমরা অনেক ছোট ছিলাম আসলে। হুম, হুম, হুম। বার্থ সার্টিফিকেটের প্রসেসটা মেনলি আমাদের বাবা মা করে আসলে। প্যারেন্টসরাই আরকি করে দেন। হ্যাঁ। হ্যাঁ, এটা তো আসলে আমরা করি না। তো আমি তখন বলেছিলাম যে এটা আসলে আমি তখন অনেক ছোট ছিলাম, আমার স্কুলে ভর্তির জন্য আসলে এটা প্রয়োজন ছিল। তখন আমার বাবা মা সেটা রেডি করেছে আর ওনারা এটা ডেলিভারি নিয়েছে, এভাবে বলি। আর এনআইডি কার্ডটা আমার একটু মোটামুটি মনে ছিল, তখন আমি আসলে ফার্স্ট ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে। তো ওইটা মোটামুটি যেভাবেই করেছিলাম যে আসলে ওই যে জাস্ট সেন্টারে যেতে প্রসেসটা হয়। বলে গেলেন আরকি। হ্যাঁ, জাস্ট প্রসেস, মানে এটা জাস্ট একদম রিয়েল প্রসেস, কোনো বানানো কোনো কথা না, কোনো কিছুই না। পাসপোর্টও একদম সেম, একদম রিয়েল প্রসেস বলি, সবকিছু রিয়েল বলি। আফটার দ্যাট আসলে ওরা দেন সেকেন্ডে আসে। ওরা আমাকে ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক সলভেন্সি নিয়ে বা আমার হচ্ছে সোর্স অফ ফান্ড নিয়ে আমাকে কিছুই প্রশ্ন করে নাই। ওকে। জাস্ট একটা প্রশ্নই করেছিল যে আমি যেখান থেকে আসলে আমার টাকাটা ম্যানেজ করেছি সেটা কত তারিখে ঢুকেছে আমার অ্যাকাউন্টে। জাস্ট ওই তারিখটাই আমাকে জিজ্ঞেস করছে। আমার অ্যাকাউন্টে আসলে 2টা বড় লার্জ অ্যামাউন্ট ঢুকে, মানে ফুল অ্যামাউন্ট যেটা যেটা আমি আপনাকে প্রথমে বললাম যে 50 lakhs। এটা আসলে আমি 2টা ট্রানজাকশনে দেখাইছি। তো আমাকে ফার্স্ট ট্রানজাকশনটা নিয়ে জাস্ট আমাকে তারিখটা জিজ্ঞেস করছে যে আপনার এই টাকাটা কত তারিখে ঢুকছে। তো আমি জাস্ট ওটা বলে দিলাম যে এত তারিখে, মিলছে ওইটা। এরপরে আমাকে আর কোনো প্রশ্ন করেনি। দেন আসলে মেনলি আমার 2.5 ঘন্টার ইন্টারভিউর 2 ঘন্টাই হয়েছে পুরোটাই আমার ইন্টেনশন টু স্টে ইন সুইডেন। মানে আমার ইন্টেনশনটা কি আসলে মেনলি, আমি সুইডেনে যে পড়াশোনাটা করতে চাচ্ছি, আমি কোন প্রোগ্রামে যাচ্ছি, কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি, আমি সুইডেন কেন চুজ করলাম, আর এই কোর্সের সাথে আমার প্রিভিয়াস স্টাডি কিভাবে কানেক্টেড, এন্ড আমি ফিউচারে কি করতে চাই। মেনলি প্রশ্নগুলো এগুলো নিয়ে ছিল। এই সেম প্রশ্নই ওরা, ধরেন আমি প্রত্যেকটা অ্যান্সার করতেছি,
ওরা টাইপ করতেছে, টাইপ করার পর ওরা কিছুক্ষণ পজ দেয়, ওরা আরেকটা প্রশ্ন রেডি করে, ওকে, বুঝতে পারছেন? ইনস্ট্যান্টলি ওরা আরেকটা প্রশ্ন রেডি করে বেসড অন ইউর আনসার তারা পরবর্তী কোশ্চেনটা করে বেসড অন মাই অ্যান্সার, রাইট? হ্যাঁ, মানে আমি একটা অ্যান্সার দেওয়ার পর ওরা সেই আমার অ্যান্সারটার বেসিসে আরেকটা প্রশ্ন রেডি করে। ধরেন আমি যদি, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই কোর্সটা করে কি করবেন বা ফিউচারে কি করবেন, তো আমি বলেছি আমি পিএইচডি করবো, পিএইচডি পরে আমি টিচিং করতে চাই আসলে। তো ওরা বললো আপনি টিচিং করতে চান, তো আপনি টিচিং কোন সাবজেক্টে করতে চান? তো পরে আমি সেটাও বললাম। পরে বললো যে আচ্ছা ঠিক আছে, মানে ওরা থামায় দেয়। মানে আমি কথা যদি বলতেও থাকি ওরা ওকে বলে এটাকে স্টপ করে দেয়। তো আমি বললাম ওকে, এভাবেই শেষ হলো আর কি। এভাবেই আসলে 2.5 ঘন্টা যায়। আবার ইন্টেনশনটা নিয়ে মেইনলি মোস্টলি সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটা যার যার আপনার কোর্সের উপরে ডিপেন্ড করবে। এটা যে একদম ধরেন বাট এটা অবশ্যই জিজ্ঞেস করবে যে এটা আপনার প্রিভিয়াস স্টাডির কোর্সের উপর এন্ড কেসের উপর ডিপেন্ড করবে যে রাইট, হ্যাঁ, তার কেস অফিসার প্রিভিয়াস কোন স্টাডির সাথে বিষয়টাতে জোর দিছে বেশি। যেমন জোর অনেকে দিয়েছে। হয়তো বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কোয়েশ্চেন করতে পারে অনেক, এটা হ্যাঁ, রাইট, হ্যাঁ। অনেকে ইন্টেনশন নিয়ে। ইন্টারভিউটা পুরোটাই আপনার কেস অফিসার বলে দিবে যে ওর কোন জিনিসটার উপরে বেশি ফোকাস কনফিউশন দিতে আছে। হবে। তো আমারটাতে মেইনলি হচ্ছে ইন্টেনশন জিনিসটার উপরে বেশি ফোকাস করা হয়েছিল। তো আমি আসলে 2.5 ঘন্টার ইন্টারভিউ দিয়ে আসার পরে 1 সপ্তাহ পরে ওরা আমাকে ডিসিশন দেয়। 11 তারিখ, আমি 3 তারিখে ইন্টারভিউ দিই, ওরা 11 তারিখে আমাকে ডিসিশন দেয় এন্ড ওইটা রিজেকশন আসে আর কি। মানে ওরা আমাকে আচ্ছা, আরেকটু আপুকে একটু ইন্টারাপ্ট করি। অনেকেই সবচেয়ে বড় যে কোয়েশ্চেন করে যে ভাই ইন্টারভিউ কি ইংলিশে হয় না বাংলাতে হয়? রাইট, হ্যাঁ, ফুলি ইংলিশে হবে, ফুলি Okay. ইংলিশে হবে, কারণ ওই যে বললাম টাইপ করে, হ্যাঁ, টাইপ তো এই জিনিসটা ইংলিশই আমি করবে। আবার অনেককে বলি, কারণ আমার সাথে অনেকের কথাই সেরকম আছে। অনেকেই এখানে তো ইন্টারভিউ যিনি নেন বাংলাদেশের রাইট, অফিসে, উনি তো বাঙালি থাকেন। অনেকেই আবার করে কি বাংলাতে আনসার দেওয়া শুরু করে। ওনারা কিন্তু না করে না যে আপনি বাংলাতে দিতে পারবেন না, বাট সমস্যা যেটা হয় আপনি বাংলাতে যেটা বলছেন উনি তো এটাকে টাইপ করে পাঠায়। সো হ্যাঁ। অনেক সময় যেটা হয় যে যিনি আপনার ইন্টারভিউটা নিতেছেন উনি হয়তো বা ঠিক মতো ওই জিনিসটা এক্সপ্লেন করতে পারেন নাই যেটা আপনি বলছেন বাংলাতে। আর তো ওনারা করবে না, মানে obviously ওনারা এটা দায়িত্ব নিবে না। নিবে না, মেইন কথা ওনারা এটা হলো দায়িত্ব যে নিবে না। ওনারা এটা দায়িত্ব তো নিবে না। আপনি যেভাবে বলবেন না, বেটার আপনাকে যদি বাংলাতেও কোয়েশ্চেন করে ট্রাই করবেন সবসময় আমাদের ইন্টারভিউতে অ্যান্সার করতে ইংলিশে হবে, আনসারটা দিতে, কারণ ইংলিশে আপনার অ্যান্সার আনসারটাই ওরা হলো যে নোট করে পাঠাবে। জি, মানে আপনি যাই বলবেন, আপনি গ্রামাটিক্যাল মিস্টেক করলে ওরা এই ওইটা মিস্টেকটা ওইভাবে পাঠাবে আর কি। আচ্ছা, ওরা ঠিক করবে না এটা, হ্যাঁ। এক্স্যাক্টলি। এটাই আমি বুঝলাম। তো আসলে এটাও আমি বলবো যারা ইন্টারভিউ দিবে সামনে, কারণ এখনো ইন্টারভিউ ডেট পাচ্ছে অনেকে। তো আমি বলবো যে আপনারা আসলে একটু ইংলিশে কথা বলার প্র্যাকটিসটাও করতে হবে। কারণ আপনি ধরেন যদি কোন রকম ইংলিশ ভাঙাচোরা ইংলিশও বলেন, সেটা ওইভাবেই লেখা হবে। তো এটাও যখন আসলে সুইডিশে অফিসার আপনার যখন পড়বে, ওটা মাইগ্রেশন মার্কেটের অফিসাররা যখন এটা পড়বে, তখন ওরা আসলে একটা আন্দাজ করে নেয় যে আপনি আসলে কোন লেভেলে আপনার ইংলিশটা আছে। কারণ আপনার এসে ইংলিশই কথা বলতে হবে, আপনি তার সুইডিশ জেনে আসতেছেন না। এক্স্যাক্টলি, এবং এটার উপরেও কিন্তু অনেক সময় ডিসিশন মেক করতে পারে যে ওর ডিসিশন তো মেক করে, রাইট, ইংলিশের অবস্থা খুবই খারাপ, তো ও এসে কি হ্যাঁ, করবে। কি এন্ড করবে, রাইট, তো এটা একটা সন্দেহের সৃষ্টি করে আর কি। সো সৃষ্টি করে বেটার যে হ্যাঁ আপনি আমাদের ইন্টারভিউতে ইন্টেনশন। গেলে ওইভাবেই প্রিপেয়ার হয়ে যান যে আর ইংলিশে সবকিছু আনসার করবেন। কোয়েশ্চেন গুলো আসলে খুবই আপনার পরিচিত প্রশ্ন, যে ওয়াই সুইডেন, ওয়াই দিস ইউনিভার্সিটি, ওয়াই দিস প্রোগ্রাম, এই জিনিসগুলো আসলে মাস্ট প্রশ্ন থাকেই। তো এই জিনিসগুলো আরেকটা বিষয় আমি বলবো যে অনেক বেশি জনরিক যাতে না হয়, মানে এত বেশি এআই। আমরা তো এআই কে অবশ্যই কোয়েশ্চেন গুলো এআই জেনারেটেড আমরা রেডি করে বা পড়ালেখা করে যাই, আমরা তো আসলে নিজে নিজে বা নিজের মতো ভাষা লিখি না, এআই যা দেয় তাই। তো এটা ওরা বুঝে যায়। তো এই জিনিসটা আসলে জনরিক যাতে, অতিরিক্ত জনরিক যাতে না হয়, অবশ্যই হচ্ছে ন্যাচারাল টোন থাকতে হবে প্রত্যেকটা ন্যাচারাল অ্যান্সার। পার্সোনালাইজ যেন হয় আর কি, একদম নিজের মতো করে। এক্স্যাক্টলি, হ্যাঁ, মানে নিজের মতো করে যে আমি বলতেছি এটা যেন বোঝা যায়। কথা বলার মুখস্থ সময় যাতে একদম মনে না হয়, মেইন কথা হলো মুখস্থ ছাড়তেছি আমি, হ্যাঁ, মুখস্থ ছাড়তেছি, বা আমি একদম ধরেন যেটা আমি খেয়ে আসছি সেটা আমি বমি করতেছি, সেটা ওইভাবে এরকম যাতে এক্স্যাক্টলি। বোঝা না যায়, হ্যাঁ। এটাই আর কি। তো কথা বলার সময় আমরা অবশ্যই একটু পজ দিয়ে দিয়ে কথা বলতে পারবো, যেহেতু ওরা টাইপ করে। তো আমাদের কিন্তু এটা একটা পজিটিভ সাইড হলো যে আমরা চিন্তা করার একটু সময় পাই হ্যাঁ, হ্যাঁ, ওরা যখন টাইপ করে। টাইপ করে। আপনার কিন্তু একদম নন স্টপ কথা বলা লাগতেছে না। তো 2.5 ঘন্টা শুনে অনেকে মনে করে এতক্ষণ কি হয় আমার আসলে, মনে হয় কিন্তু এটার কারণেও টাইমটা একটু বেশি লাগে, যেহেতু ওরা টাইপ করে, টাইপ জিজ্ঞেস করে, রাইট, করে, হ্যাঁ, পজ থাকে। সো হ্যাঁ, আমার মনে হয় যে ভয় পাওয়ার কিছু নাই। অনেকে হয়তো বা একটু না না না, ভয় ঘাবড়েও পাওয়ার যাইতে কিছু পারেন যে এত লম্বা টাইম আমার কথা বলতে হবে। আমরা তো কথা বলতে ইংলিশে হবে, আসলে এত লম্বা টাইম কথা বলতে অভ্যস্ত না। সো সেই হ্যাঁ, জায়গায় কিছু কিন্তু যে টানা বলা আপনি যেটা লাগতেছে না, বললেন একটা ফ্লেক্সিবিলিটি জায়গা হলো যে আপনি পজ করে করে থিঙ্ক বলতে করার পারবেন, টাইপ। চিন্তা করতে পারবেন, যেহেতু তারাও টাইপ করবে আর কি। জি, ইভেন আমার এমনও হয়েছে যে আমি একটা দুইটা অ্যান্সার একটু চেঞ্জও করেছিলাম, যে আমি আসলে এভাবে না এইভাবে লিখতে চাচ্ছি, ক্যান ইউ প্লিজ মেক আ চেঞ্জ, এইভাবে আমি জিজ্ঞেস করে ওরা বললো ইয়াস, মানে আপনাকে একবার সুযোগও দিবে যে হ্যাঁ আপনি, ওরা হচ্ছে আবার রিটাইপ করতে রাজি আছে, বাট এটা ওকে। অনেকবার না,
এটা ১ বার বা ২ বার আপনাকে দিবে ওরা সুযোগ। যে আপনার যদি মনে হয় যে আপনি এটা না ওইটা বলতে চাচ্ছেন, দেন ইউ ক্যান মেক আ চেঞ্জ। এটা ওরা দিবে। অলরাইট। তো এভাবেই আসলে গেল। আমার ইন্টারভিউটা তো হলো। দেন ওরা ওই যে বললাম যে ১১ তারিখ ওরা আমাকে রিজেকশন দেয়। তো রিজেকশনটা দেখে আমি আসলে অনেক হতাশ। যে ওই হাউ রিজেকশন ইটস আপনার রিজনটা কি তারা দিছিল? যে রিজন ওরা সাথে, সাথে কিন্তু দেয় না। রিজন ওকে। কিন্তু মেইলে দেয় না। এটা কিন্তু হচ্ছে জাস্ট আপনাকে মেইলে জানায় দেয় যে your application has been rejected এভাবে লেখা আসে। আর এখানে আর কোন আমার ওই যে ডিটেইলস থাকে না ১ম। এখানে কিছুই থাকে না। তো ওকে। ওই যে আমার আবার এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে ফর কালেক্টিং মাই ডকুমেন্টস। হুম, হুম। আমার রিজেকশন লেটারটা আরকি। রিজেকশন লেটারটা আমার হচ্ছে এম্বাসি থেকে কালেক্ট করা লাগবে। তো আমি ১১ তারিখে রিজেকশন পেয়ে আমি আসলে এত বেশি মানে রিজনটা জানার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে আসলে রিজনটা আমার জানতেই হবে। কারণ আমার কাগজপত্রে তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, হ্যাঁ। এত কি কিছুর হলো পরে আসলে? সব ডকুমেন্টস রেডি করে ইন্টারভিউ দিয়ে হ্যাঁ। এতক্ষণ তারপরে যদি রিজেক্ট আসে তাহলে স্বাভাবিক। কেন হইলো এটা হ্যাঁ, আসলে? কেন রাইট, হ্যাঁ। হলো তো এটা? মানে আমি সাথে, সাথেই আসলে কোন কিছু চিন্তা না করে আমি ঐদিন অ্যাপয়েন্টমেন্ট নেই। অ্যাপয়েন্টমেন্ট এর ওরা রিপ্লাই করে পরের দিন। ওরা আমাকে তার পরের দিন। দ্যাট মিনস হচ্ছে ১২ তারিখে ওরা আমাকে ১৩ তারিখের অ্যাপয়েন্টমেন্ট দেয়। আর তো আমি ১৩ তারিখ সকালে না ওরা আমাকে দুপুর ২ টার অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিল। তো আমি দুপুর ২ টায় যাই। তো যেয়ে হচ্ছে ০.৫ ঘন্টা পরে ওরা একজন অফিসার আমাকে ডেকে নিয়ে আমার ইয়াটা দেয়। বাট ওরা হচ্ছে আবার সুইডিশ ভাষায় আপনাকে লেটার দেয়। ওরা ইংলিশে দেয় না। হুম। এই পুরোটা হচ্ছে আবার আমার ট্রান্সলেট করে ট্রান্সলেট করা দেখতে লাগছে। ট্রান্সলেট করা লাগছে। হ্যাঁ, তো আমি এটা ChatGPT এর থ্রু দিয়ে ট্রান্সলেট করি। ট্রান্সলেট করার পরে আমি পুরোটা পড়ি। ওরা আমাকে ৬ পেজের রিজেকশন লেটার দিয়েছিল। তো অনেক এই বড়। ৬ পেজে কি, কি ছিল এখন ওইটা আমি বলি। হুম, হুম। ওই যে আমি আপনাকে একটু আগে বলেছিলাম যেটা যে সুইডেন হচ্ছে ৩ টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমাদেরকে রেসিডেন্স পারমিট দেয়। হ্যাঁ, ওকে। এটাই ওরা লেখে। এটা সবার রিজেকশন লেটারে সেমই লেখা থাকবে। ১ম টা হচ্ছে আইডেন্টিক্যাল ডকুমেন্টস। আইডেন্টিক্যাল ডকুমেন্টস এর মধ্যে কি, কি আছে? ওই যে আমাদের এনআইডি, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট। এই ৩ টা ভেরিফিকেশন করে ওরা আপনার ডকুমেন্টস এর ভিত্তিতে আপনি যা, যা ডকুমেন্টস দেন সেটার ভিত্তিতে। এটার ভিতরে। তো এটার মধ্যে আমি পাস করে গেছি। এটা ওরা লিখছে। যে এটার মধ্যে ওদের কোনো সমস্যা নেই। এটার মধ্যে আমি পাস। সেকেন্ড হচ্ছে আমার ব্যাংক স্টেটমেন্ট অ্যান্ড সোর্স অফ ফান্ড। এটাও আমি যা, যা ডকুমেন্টস দিয়েছি সেটার ভিত্তিতে ওরা এটা ভেরিফিকেশন করেছে। and ওরা সেটাতেও কোনো সমস্যা পায় নাই। সেটাও ওরা লিখেছে যে আমি এটার মধ্যেও পাস। অ্যান্ড থার্ড যেটা ইনটেনশন টু স্টে ইন সুইডেন আরকি। এখানেই ওরা মেইনলি আমার মানে সমস্যাটা ওরা নিয়েছে আমার ইন্টারভিউ থেকে। ওরা কোনো ডকুমেন্টস এ কোনো ঝামেলা পায় নাই। ওরা ইন্টারভিউতে আমি যে রেসপন্স করেছি, ওই সেই রেসপন্স রেসপন্সের উপর বেস থেকে করে। ওপর বেস করে ওরা আমাকে ডিসিশন দিয়েছে। তো আমি একদম স্পেসিফিক করি আমার যে সমস্যাটা ওরা ধরেছে যে আমার ফিউচার প্ল্যান আমি বলেছিলাম পিএইচডি করতে চাই। অ্যান্ড আফটার পিএইচডি আমি টিচিং যেতে পারি। আমি এভাবে বলেছিলাম যে আমি টিচিং করতে পারি। আমার ইচ্ছা টিচিং এর দিকে স্টুডেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা, টিচিং করা। আমি এটা বলেছিলাম। তো ওরা আমাকে বলেছে যে আপনি বলেছেন যে আপনি পিএইচডি করবেন এন্ড আফটার পিএইচডি আপনি টিচিং করবেন। তো টিচিং এর সাথে আপনার যে কোর্স, আপনি তো রিসার্চ কোর্সে যাচ্ছেন। রিসার্চ কোর্সের কি সম্পর্ক? এটার সাথে আমরা কোনো রিলেশন পাইনি। আপনার রেসপন্সের সাথে আমরা এটার কোনো রিলেশন পাইনি। ওরা আমাকে জাস্ট এই একটাই রিজন দিয়েছে। মানে ইনটেনশনের মধ্যে ওরা আমার এই একটা কথাই মানে যে হ্যাঁ টিচিং করবো। আর কোনো কথা এখন আপনি যদি ধরেন অনেক ধরনের কথা বলেন তাহলে কিন্তু ওই অনেক ধরনের কথা ওরা লিখবে। যে আপনি এটা বলছেন, এটা বলার পর আবার এটা বলছেন, এটা বলার পর আবার এটা বলছেন। ওটার সাথে এরকমও তো কিন্তু ওই দেয়। আগের কথা মিলে নাই। সো অনেক হ্যাঁ, কিছুই। হ্যাঁ, এরকমও বলে। বাট ওরা আমার একটা কথাই খালি ধরছে। মানে আমার জি। একটা সমস্যা ওরা ধরছে যে আপনি বলছেন আপনি টিচিং করবেন, বাট টিচিং এর সাথে রিসার্চের কি সম্পর্ক? আমি বাংলায় বললাম আরকি। ওরা এটা এভাবে লিখছে। বা আপনি যদি টিচিং করতেও চান তাহলে আপনার আরো স্পেসিফিক করে বলা দরকার ছিল যে আপনি কি সাবজেক্ট টিচিং করবেন। এটাও বলা জি। দরকার ছিল। এভাবে আমাকে লিখছে বিষয়টা। তো আমি এটা পড়ে আসলে অনেক বেশি হতাশ হয়ে গেলাম যে আমার মনে হয় যে বাংলাদেশি পার্সপেক্টিভে আসলে পিএইচডি, রিসার্চ, টিচিং এ ৩ টা জিনিস আসলে ইন্টারকানেক্টেড। হুম, হুম। তো আমি আসলে ওই থিঙ্ক করে বলছি যে আমি এখন যেহেতু কাউন্সিলিং স্টুডেন্ট ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছি, আমি ফিউচারও তাই করতে চাই। আমি রিসার্চ করতে চাই। রিসার্চের সাথে আমি টিচিং আসলে স্টুডেন্ট ডেভেলপমেন্টের উপরে আমি টিচিং করতে চাই আসলে। তো এই জিনিসটা আমি বলেছিলাম বাট ওরা এই বিষয়টাকে আসলে অন্যভাবে হয়তো ওদের দেশে বা সুইডেনে হয়তো এরকম না বিষয়গুলো। সুইডেনে হয়তো বিষয়গুলো সুইডেনে আসলে পিএইচডি এখানে অনেক, অনেক সবাই পিএইচডি করলেই যে একাডেমিক ক্যারিয়ার করবে ব্যাপারটা এরকম না। সো এইজন্য আচ্ছা, ওরা আচ্ছা। জিনিসটাকে ডিফারেন্ট ওয়েতে দেখে হ্যাঁ, আরকি। কারণ এখানে রাইট, হ্যাঁ। ইন্ডাস্ট্রিয়াল পিএইচডিও আছে। আ যে জিনিসটা হুম, আসলে বাংলাদেশে অনেকে হয়তোবা জানেন না। আমি নিজেও জানতাম না যে ইন্ডাস্ট্রিয়াল আচ্ছা, পিএইচডি বলে একটা ব্যাপার আছে। যারা আসলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেন, সেই জায়গা ওকে। থেকে কোনো একটা স্পেসিফিক প্রবলেম সলভ করার জন্য হয়তোবা তারা ওই ইন্ডাস্ট্রিয়াল পিএইচডিটা করতে পারেন। সো আ
আমরা যেরকম ধরে নিই বাংলাদেশে যে পিএইচডি পিএইচডি মানেই মানে PhD। একাডেমিক ক্যারিয়ার, ব্যাপারটা এরকম হ্যাঁ না। হ্যাঁ তো হ্যাঁ, এইজন্য হয়তোবা ও তাদের একটা কনফিউশনের জায়গা থাকে এখানে। যে আপনি রাইট। রিসার্চে পড়তেছেন, দেন এটা কিভাবে আসলে কানেক্টেড আপনার টিচিং এর সাথে? সো হ্যাঁ, বাট আমি কিন্তু আসলে পুরোটাই থিঙ্ক করছি যেটা বাংলাদেশে হয় যে আপনি পিএইচডি কারা করে? টিচাররা করে। জি, আমাদের দেশে টিচাররাই পিএইচডি করে। আর কিন্তু ধরেন কোনো কর্পোরেট লোকজন কিন্তু পিএইচডি বা এটা আমরা কর্পোরেট দেখি মানুষজন না। কিন্তু পিএইচডি করে না। হ্যাঁ। এই এই পার্সপেক্টিভে আসলে আমি কথা বলেছি। তো আফটার দ্যাট আসলে আমি চিন্তা করলাম যে আমি আপিল, আমাকে কেস অফিসারও বলছে যে আপনি চাইলে আপিল করতে পারেন। আর যদি আপিল না করেন ২১ দিনের মধ্যে করতে হবে। আপনি জি। যেদিন পাচ্ছেন, আপনার ডিসিশন যেদিন হয়েছে তার ২১ দিনের মাথায়, মানে সেটা কিন্তু ওয়ার্কিং ডেজ না। এটা কিন্তু ২১ দিন আসলে। হুম, হুম, হুম। ২১ দিনের মধ্যেই আপনার এটা আপিলটা ওদের কাছে পৌঁছাইতে হবে। তো আমি বললাম ওকে। তো আমি বলল যে যদি আপনি চান তাহলে আপনি আপিল করতে পারেন। আর যদি না চান তাহলে আপনি টিউশন ফিস রিফান্ড এর জন্য এপ্লাই করতে পারেন। তো আমি আসলে বের হয়ে আমার যখন আমি পুরোটা ইয়া করলাম, রিভাইজ করলাম বা ইয়া করে ChatGPT এর কাছে যখন আমি পুরোটা দেখলাম যে হ্যাঁ, আমার আসলে এই কারণে দিয়েছে রিজেকশন। আমি চিন্তা করলাম যে না, আমার আপিল করতে হবে। আমার আসলে আপিল করাই লাগবে। জি। তো আমি জানি না যে আপিলের গত বছরও কি অবস্থা ছিল, যে কয়জন কি ডিসিশন পেয়েছে। আমি আসলে খুঁজেছি অনেক গত বছর এরকম যে আপিল করে কয়জন কি পজিটিভ ডিসিশন পেয়েছে, বাট আমি আসলে কাউকেই পাইনি যে আপিল মোস্ট করে অফ দ্য টাইম রেজাল্ট হয় কি পেয়েছে। আপু, সবাই একটা ধরেই নেয় যে আমার যেহেতু একবার রিজেক্ট করে দিছে, আপিল করে আসলে খুব একটা লাভ নাই। না, তো আরেকটা বিষয় আমি বলবো ভাই এখানে অনেক ইম্পর্টেন্ট, সেটা হলো সময়। এখন ধরেন আপনি ডিসিশনটাই পাইলেন জুলাইয়ের দিকে বা জুনের লাস্টে বা এই টাইমে জি, জি। এসে, ধরেন আর কয়েকদিন পরে, ধরেন এখন এই টাইমে পেলেও সমস্যা নেই, বাট আর কয়েকদিন পরে তখন কিন্তু আসলে অলরেডি ওদের এখন কিন্তু মনে হয় সুইডেনে সামার ভ্যাকেশন চলতেছে। আমার কেস সামনে অফিসাররা ভ্যাকেশন কিন্তু অলরেডি একটু স্টার্ট স্লো, হয়ে গেছে। সো অলরেডি প্রসেস কিন্তু স্লো হয়ে গেছে একটু সবকিছু। স্লো। হ্যাঁ। তো আমি যে টাইমে পেয়েছি ওই টাইমে আসলে তখনও পুরোপুরি ভ্যাকেশনটা স্টার্ট হয় নাই। আমি 11 মে পেয়েছি আমার রিজেকশন লেটার। জি, তো আমি আসলে খুব তাড়াতাড়ি আমার প্রসেসটা স্টার্ট করি। আর যেহেতু আমার ডকুমেন্টেশনের কোনো কাজ নেই এখানে। কারণ আমার কাছে ওরা কোনো ডকুমেন্টস বা এখানে আমি আসলে ডকুমেন্টস দেওয়ার মতনও কিছু নাই। আপনি চাইলে দিতে পারেন। হুম, আপনাকে কেউ না করবে না। আপনি চাইলে ইউ ক্যান সাবমিট। তো আমার কাছে মনে হলো যে আমি যে লেটারটা লিখবো এখন, যে কনভিন্সিং লেটারটা যে এখন লিখবো, এটার উপর আমার ফুললি কাজটা করতে হবে। জি। তা আমি ওইটা নিয়ে আমি আসলে আমার রিজেকশন লেটারটা পুরোটাই ট্রান্সলেট করে ওইটা আমার সামনে নিয়ে বসে আমি সেটা নিয়ে কাজ স্টার্ট করলাম আসলে। মানে পুরোটা বারবার পড়তেছি। যেখান থেকে রিজেকশনটা আসছে আরকি। বারবার পড়তেছি। আর ওইটার উপরে আমি লেখা স্টার্ট করছি আসলে। মানে আমি আমার টাইপ করা স্টার্ট করছি। আমার চিঠি লিখতে হবে আসলে। মেইন কথা হলো একটা ফুল একটা চিঠি লিখতে হবে। তো এই চিঠিটা আমি লেখা স্টার্ট করলাম। তো এটা নিয়ে আমি আসলে অলমোস্ট ৭ থেকে ৮ দিনের মতন সময় দিলাম। ৭ থেকে ৮ দিন পরে, মানে আমি ১৩ থেকে না, ৭ থেকে ৮ দিন না। আমি আসলে ১৯ তারিখে আমি এটার প্রসেসও বলবো আসলে যে এটারও কি প্রসেস, কিভাবে জি। পাঠাতে হয়। ওরা আমাদেরকে একটা পিও বক্স অ্যাড্রেস দেয়। মানে পোস্ট অফিস বক্সের অ্যাড্রেস দেয়। ওরা কিন্তু আপনাকে ওই যে কোন ধরনের কোন ইমেইল বা একটা অ্যাড্রেস দিয়ে দেওয়া বা একটা নাম্বার দিয়ে দেওয়া, জি, এরকম কোন আচ্ছা। অ্যাড্রেস ওরা দেয় না। ডিজিটালি ওরা কোনো কিছু পাঠানো যায় না। আপনাকে আরকি ডিজিটালি পোস্ট করা অফিস, যাবে না। হ্যাঁ, ওরা লাইক আপনি পোস্ট অফিস। কি বলে ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের সময় যেরকম আপনার ট্রান্সক্রিপ্ট না, পাঠানো ওইটাও লাগছে। হবে না। আচ্ছা, ওইটাও হবে না। আচ্ছা এটাও আমি ওইটাও হবে না। বলতেছি। এখানে ওকে। আমি আসবো। এটাতে আমি আসবো। এখানে এখন যখন আমি কাজ স্টার্ট করলাম, আমি এখন আমি চিঠিতে কি লিখছি সেটাও একটু স্পেসিফিক করি। জি, যেহেতু ইনটেনশন নিয়ে কথা বলছে, তো আমার ইনটেনশন তো কানেক্ট করতে হবে। তো আমি যারা এপ্লাই করতেছে বা যারা রিজেকশন হয়েছে, যারা ইনটেনশনের জন্য মেইলে রিজেকশন হয়েছে, আমি এটা বলবো যে তাদের অবশ্যই 100% আপিল করা উচিত। মানে এটার বাইরে এটা যদি এমনও হয় যে আজকে আপনি রিজেকশন হয়েছেন, আপনি দরকার হলে আপনি ২ দিনের চিঠি লিখে আপনি পরশুদিনই আপিল করেন বা পরশুদিনের লেটারটা পাঠান। কারণ যেদিনই আসুক, এটা যদি এমনও হয় যে সেপ্টেম্বরেও আসতেছে আপনার ডিসিশন, তাও আপনি ফ্লাই করতে পারবেন। কারণ ইউনিভার্সিটি কিন্তু এক্সটেনশন দেয় আমাদেরকে যে আপনি ১০ থেকে ১২ তারিখের মধ্যে ফ্লাই করলেও হ্যাঁ, হবে বা ইভেন আপনি ইভেন D1 ভিসা নিয়েও অনেকে এপ্লাই করতে পারে আরকি। আসা যায়। জি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা আমি বলব যে অবশ্যই যারা ইনটেনশনের জন্য, বাট যারা আইডেন্টিক্যাল ডকুমেন্টস, এদের আমি বলব যে যদি অনেক বেশি প্রবলেম হয়, যেমন অনেক কেস থাকে যে আপনি কোনোভাবেই প্রমাণ করতে পারবেন না যে আপনার প্রিভিয়াস ডকুমেন্টস বা আপনার কারেকশনের বিষয়, যেটা বার্থ সার্টিফিকেটের কারেকশনের বিষয়, যেটা আপনি যদি প্রিভিয়াস ডকুমেন্ট সাবমিট করতে না পারেন, তাহলে আপিল করার তাহলে লাভ প্রুভ নাই। করার কোনো ওয়ে নাই। জি, ওইটার কোনো নাই। হ্যাঁ, লাভ নাই। ওইটা করে আসলে আবারও রিজেকশন হবে বা সময় নষ্ট হবে আসলে। বাট ইনটেনশনেরটা আপনার কাছে, আপনার হাতে সব। আপনি যদি এটা সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই একটা পজিটিভ ডিসিশন পাবেন। জি, এটা আমি বিলিভ করি। মানে যেহেতু আমারটা হইছে। তো আমি আসলে ওই লেটারটার উপরে অনেক বেশি ফোকাস দেই। আমি আসলে শুধু অল্প ভাষায় লিখে না, আমি ৩ পেজের একটা
মানে লেটার লিখছি, ভালো মতো এক্সপ্লেইন করে সবকিছু। এক্সপ্লেন একদম ফুলি এক্সপ্লেন করে, একদম ওদের কথা ধরে ধরে যে ওরা আসলে কি লিখছে এন্ড এটার উত্তরে আমি কি লিখতেছি। আমি আসলে এইভাবে লিখছি পুরো চিঠিটা। আমার হচ্ছে এডুকেশন, আমি যখন ব্যাচেলার করছি তখন আমার একটা থিসিস ছিল, আমি সেই থিসিসটা আনছি যে আমার থিসিসটা এই রিলেটেড ছিল। দেন আমার একটা এক্সচেঞ্জ স্কলারশিপ ছিল, আমি যখন ডিআইইউ তে পড়ি তখন আমার ব্যাচেলারই আমি 6th সেমিস্টারটা আমি টার্কিতে করি আর কি। জি, জি। আম, ওইটার বিষয়ে আমি লিখি যে আমি আসলে অলরেডি আমার এরকম ক্রস কালচার অ্যাক্টিভিটিস এর এক্সপিরিয়েন্স আছে, আমি এখানে গিয়েছিলাম, ওইটার সার্টিফিকেটটা আমি ওদেরকে দেখাই, মানে ওইটাই আমি পাঠাইছিলাম ওদের সাথে ডকুমেন্টস হিসেবে। আমার আসলে ডকুমেন্টস দেওয়ার মতন আর কিছু নাই। হুম, হুম। ও আরেকটা দিয়েছিলাম যে আমি একটা রিসার্চের উপরও কাজ করছি রিসেন্টলি, তো ওই রিসার্চটা পাবলিশ হয়েছে গত 2 মাস আগে। তো আমি ওইটাও ওদেরকে বলছি যে ওইটা রিলেটেডও লিখছি যে এই যে এইটার সাথে ওই রিসার্চটার সাথেও আমার আসলে এই কোর্সটা অনেকটাই ইন্টারকানেক্টেড। তো আমি যে ফুলি স্টুডেন্ট ডেভেলপমেন্টের উপরই আছি বা ভিতরে আছি, আমার ওইটা যেহেতু একটা আপনি 4.5 বছরের প্রুফ করছেন আর কি এক্সপিরিয়েন্স পুরোপুরি আছে, সবকিছু। হ্যাঁ আমি সবকিছু ইন্টারকানেক্টেড করছি, আমার ব্যাচেলারের থিসিস থেকে শুরু করে আমার জব, আমার ক্রস কালচারাল অ্যাক্টিভিটিস বা এক্সপিরিয়েন্স যেটা যেটা আমার টার্কি থেকে হয়েছে, প্লাস আমার রিসার্চ এক্সপিরিয়েন্স যেটা আছে, আমি একটা রিসার্চে কাজ করছি, সেটা পাবলিশ হয়েছে একটা ইন্টারন্যাশনাল জার্নালে, সেইটাও আমি লিখছি। তো এই বিষয়গুলো নিয়ে এন্ড হচ্ছে আপনার ধরেন এগুলো কিছুই নেই, আমি বলবো না যে এগুলো থাকতে হবে, আপনার ধরেন এগুলো কিছুই নেই, আপনি যদি শুধু আপনার ইন্টেনশনটাই এখানে ফুললি আপনার প্রপারলি কথায় আনতে এক্সপ্লেইন পারেন, করতে পারেন। হ্যাঁ আপনার কথায় যদি আপনি আনতে পারেন যে হ্যাঁ আপনি কিন্তু ইন্টারভিউর সময় হয়তো এভাবে বলতে পারেন না, এটাও লিখতে পারেন যে হ্যাঁ আমি ইন্টারভিউর সময় হয়তো এভাবে এক্সপ্লেন করতে পারি নাই, বাট আমার মেইন উদ্দেশ্য এটা, যদি আমি এভাবে লিখতে পারি তাহলে অবশ্যই ওরা কনভিন্স হবে। এন্ড অলসো আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই, অবভিয়াসলি আপনাকে, আমি সবসময় এসওপির কথা যখন বলি তখনও হ্যাঁ বলি হ্যাঁ হ্যাঁ, যে আপনি এসওপি রাইট, সবসময় হ্যাঁ এটা ফুল একটা আহ, এসওপি। আপনি যখন রেসিডেন্ট পারমিট অ্যাপ্লাই করবেন সেখানে কিন্তু একটা একটা বক্স থাকে, আমি ভুলে গেছি ওখানে কি লেখা থাকে, যে হ্যাঁ আপনার এটা থাকে থাকে, ইন্টেনশনটা হ্যাঁ এরকম লেখার মতো কিছু। ইন্টেনশন বাট কি, ওইটা হ্যাঁ কিন্তু আপনি যে এসওপিটা দিচ্ছেন প্রিভিয়াসলি ওটার সাথে রিলেট করে লিখবেন। অ্যান্ড অবভিয়াসলি লাস্টে আপনি মেনশন করে দিবেন যে ইউ ওয়ান্ট টু গো ব্যাক টু ইয়োর হোম কান্ট্রি, কান্ট্রি, হোম অ্যান্ড আপনি কান্ট্রি, ওখানে হ্যাঁ কন্ট্রিবিউট করতে চান। কারণ আপনি যতই বলেন আপনি পিএইচডি করবেন, আমি রিসার্চার হতে হ্যাঁ, চাই, আমি সুইডেনে কন্ট্রিবিউট করতে চাই, ওইটা ওরা শুনতে এটা চায় না। বলা হবে না, ওরা এটা চায় না বলা আপনি হবে না, right? সুইডেনে কন্ট্রিবিউট করেন, ওরা চায় আপনি স্টাডি হ্যাঁ কমপ্লিট হ্যাঁ করে হ্যাঁ, আপনার দেশে মানে ব্যাক আপনি করেন। কি And করবেন দেশে, আপনি জি। দেশে এসে কি করবেন, ইভেন আপনি এটাও বলতে পারেন যে আপনি কোন ডেজিগনেশন বা আপনি কোন পোস্টে জয়েন করবেন, এটাও আপনি বলতে পারেন, এটা বললে এক্স্যাক্টলি, ওরা আরো এবার বেশি অনেকে এটাও কনভিন্সিং কিন্তু হয়। দেখাইতে পারে আপু, যে অনেকে যারা জবে আছেন, আমি জানি অনেকে আছেন যারা হলো যে স্টাডি লিভ নিয়ে যায়। সো আপনি যদি হ্যাঁ হ্যাঁ ওইটাও হ্যাঁ, দেখাইতে পারেন, ওটা আর ফর একটা স্ট্রং প্রমোশন, স্ট্রং স্ট্রং কানেকশন ইয়া যে হয়, যদি টিচিং ওকে এ ফাইন, থাকে, ও তো স্টাডি লিভ নিয়ে আসতেছে, দ্যাট দাবি মিনস আছে, ও হ্যাঁ স্টাডি হ্যাঁ হ্যাঁ, শেষ করে আবার ওইখানে গিয়ে জয়েন করবে। জয়েন করবে, রাইট রাইট রাইট, এটা আপনি একটা ভালো পয়েন্ট ধরছেন ভাই, মানে এটা অবশ্যই করবেন, মানে আমি এটাই বলতেছি বারবার যে ইন্টেনশন রিলেটেড হলে এটাকে আপনি যেভাবে পারেন, কোনো হাইড এন্ড সিক খেলার কিছু নাই বা কোনো কিছু এক্স্যাক্টলি, লুকায় রাখার কিছু আপনাকে নাই, মেনশন যত করতেই হবে যে আপনি ওপেন হোম আপ, কান্ট্রিতে ব্যাক করবেন। যত ওপেন আপ হওয়া যায়, হ্যাঁ যত বেশি এক্স্যাক্টলি। বলা যায়, এটা আপনার 3 পেজ হোক 4 পেজ হোক আপনার এটা লিখতে হবে, যে And আপনি অনেকে মনে যত করে যে বেশি এত লজিক লিখবো দেখাতে করবে না, পারবেন যে কেন আপনি ব্যাক করবেন, তত বেশি জিনিসটা পসিবিলিটি দরজাটা বেড়ে খুলে যায় যায়, যে হ্যাঁ পজিটিভ রেসপন্স পাবেন। এক্স্যাক্টলি, মানে যদিও আমি এত এভাবে লিখে পাঠিয়েছিলাম, ও এন্ড পাঠানোর প্রসেস যেটা বলি, যেটা ওই যে ডিএচএল এর কথা বা জি, জি। ফেডেক্স এর কথা যেটা বলবো, সেটা এখানে একটা সমস্যা আছে, সেটা হলো যে ওরা পিও বক্স, পোস্ট অফিস বক্স, হ্যাঁ, ডিএচএল কিন্তু আপনার এই অ্যাড্রেসে বা এইসব অ্যাড্রেসে, ডিএচএল বা ফেডেক্স যারা ডিজিটাল বা ইন্টারন্যাশনালি কাজ করে, এরা এই অ্যাড্রেসে মানে চিঠি নেয় না, ওরা কাগজ নিবে না ওগুলা। আচ্ছা। ওরা বলে যে আপনার অবশ্যই হচ্ছে ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিতে হবে। এখন মাইগ্রেশন মার্কেট বা মাইগ্রেশন কোড আমাকে দেয় নাই, বা আমার রিজেকশন লেটারে ওরকম কোনো ইমেল বা আমাকে ফোন নাম্বার ওরাই ওখানে দেয় নাই, তো শুধুমাত্র আমি আসলে অ্যাড্রেস কি দেওয়া করবো? আছে, তাই তো? শুধু পিও বক্স অ্যাড্রেস দেওয়া আছে। জি, এখন এইটাতে আসলে আমাকে হেল্প করেছে একটা ভাইয়া, যে এখন সুইডেনে থাকে, জি। গোথেনবার্গে থাকে। উনি আমাকে হেল্প করেছে কিভাবে, সেটা যে আমি যখন ডিএচএল করতে যাই, যখন আমাকে এটা বলা হয় তখন আমি আসলে অনেক বেশি টেনসড হয়ে যাই যে আসলে এই মুহূর্তে আমি কি করব। এটা ওই যে সরকারি ভাবে যদি আমি পিও বক্সের মাধ্যমে পাঠাতে যাই তাহলে এটা কখনোই আসলে, অনেক আমার টাইম, অলরেডি কখন কিন্তু পৌঁছাবে ট্র্যাক করার দশ কোনো দিন চলে অপশনস গেছে। নাই। হ্যাঁ হ্যাঁ। আমার 10 দিন চলে গেছে, আমার কিন্তু এটার হাতে 10 থেকে 11 দিন আছে। আচ্ছা। তখন অলরেডি 11 তারিখ, আমার যেহেতু 11 তারিখে রিজেকশন হয়েছে, যতই আমি 13 তারিখে রিসিভ করি, ওরা কিন্তু 11 তারিখ ধরতেছে, ওরা কিন্তু এটা 13 তারিখ থেকে কাউন্ট করতেছে না, যেহেতু আমি এক্স্যাক্টলি। রিজেকশন লেটার
রিসিভ করছি 13 তারিখে, ওরা কিন্তু রিসিভের ডেট থেকে কাউন্ট করে না। ওরা কবে আপনার মাইগ্রেশন ওয়ার্কের পোর্টালে দেখে যে আপনার কবে ডিসিশন হয়েছে, ওই ওই ডিসিশন ওই দিন যেহেতু থেকে আমার আর কি 11 তারিখ কাউন্ট করে। হয়েছে, জি। ওই দিন থেকে কাউন্ট করে। হ্যাঁ, তো অলরেডি তখন 18 তারিখ শেষ, আমার অলরেডি 7 দিন গন, 7 থেকে 8 দিন, যদি 11 তারিখও ধরি তাহলে 8 দিন শেষ আসলে। তো এখন আমি কি করব? তখন আমি ভাইয়ার অ্যাড্রেসে ভাইয়াকে নক দিই যে ভাইয়া আপনি কি আপনার অ্যাড্রেসে নিবেন কিনা, যে আমি আপনার অ্যাড্রেসে পাঠাই, আপনি এটা হচ্ছে ওইখান থেকে বক্স পোস্ট করে অফিসে দিন। পোস্ট করে দেন। হ্যাঁ, তাহলে এটা আমার জন্য ভালো হয়, যেহেতু যে অ্যাড্রেসটা সেটাও গোথেনবার্গে দিয়েছে ওরা। এখন ওইখানে আরেকটা বিষয় যে আপনার রিজেকশন লেটারে কিন্তু সবারই যে সেম অ্যাড্রেস হবে বা গোথেনবার্গেরই অ্যাড্রেস হবে জিনিসটা এরকম না। আপনার যে ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটির মানে বেসিসে ওরা মানে ওই যে অ্যাড্রেসটা দেয়, এটা মেবি মাইগ্রেশন বোর্ড বা মাইগ্রেশন কোর্টের অ্যাড্রেস যেটা দেয় ওরা। আচ্ছা। মোস্টলি মাইগ্রেশন কোর্ট আমার মনে হচ্ছে, এখন ঠিক মনে পড়তেছে না, মাইগ্রেশন কোর্টের অ্যাড্রেস ওটা। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিরই আলাদা আলাদা আছে এটা। যেমন হচ্ছে স্টকহোমেরটা মেবি উমিয়াতে পাঠায় বা স্টকহোমই পাঠায়, আমার ঠিক খেয়াল নাই, বাট গোথেনবার্গেরটা গোথেনবার্গই দেয়। যেমন আমি গোথেনবার্গের স্টুডেন্ট ছিলাম, আমারটা গোথেনবার্গই পাঠাচ্ছে, মানে জি। গোথেনবার্গের অ্যাড্রেস দিয়েছে ওরা। ওইটা তো তো আপনাকে ভাইয়া যে গোথেনবার্গ কি বলে মেইন রিজেকশন লেটারটা দিবে, ওইখানেই তো ওই অ্যাড্রেসটা থাকবে, রাইট? অ্যাড্রেস দিয়ে দেবে, হ্যাঁ, বাট সবার অ্যাড্রেস সেম হবে না। ওই যে আবার বললাম, হ্যাঁ, ইউনিভার্সিটি হ্যাঁ, ইউনিভার্সিটি মানে ভ্যারি ওরা করবে। হয়তো বা রিজিয়ন অনুযায়ী ভাগ করে ফেলছে যে রিজন ইউনিভার্সিটি অনুযায়ী, গুলোর রাইট, হ্যাঁ এখানে হ্যাঁ, এটা ওই রিজন অনুযায়ী ইউনিভার্সিটি ভাগ গুলো। করে দেয়। হ্যাঁ, তো এটা হচ্ছে আমারটা গোথেনবার্গে হওয়ার ফলে আমার ভাইয়া, ওই ভাইয়াটা গোথেনবার্গে থাকে, তো ওনারকে আমি এটা রিকোয়েস্ট করার পর উনি রাজি হয়। তো আমি সবকিছু এখান থেকে রেডি করে দেই। একটা খামের উপরে আমি আমার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু লিখি, আর ফ্রম লিখে আর কি। আর টুতে হচ্ছে ওই যে অ্যাড্রেসটা দেয়, কি অ্যাড্রেস? সুইডিশ মাইগ্রেশন বোর্ড, এটা একটা অ্যাড্রেস আর কি, সুইডিশ মাইগ্রেশন বোর্ড। আর গোথেনবার্গে যে অ্যাড্রেসটা ওরা দিয়েছে পিও বক্সের, সেই অ্যাড্রেসটা লিখে আমি এটা ডিএচএল এ নেই। ডিএচএল এ নিয়ে ডিএচএল এর ওরা হচ্ছে ওই যে ভাইয়ার অ্যাড্রেসে এটাকে ওকে, পোস্ট ওকে। করে। দেন ভাইয়া এটা 2 দিনে পেয়ে যায়, মানে উনি পায় 21 হুম, হুম, তারিখে উনি তো ডিএচএল। উনি এটা আচ্ছা, উনি সুইডেন থেকে আপনার ডকুমেন্ট গুলো রিসিভ করে উনি আর কি ওই পিও বক্সে পাঠিয়ে দিচ্ছেন। উনি আচ্ছা, একদিনে এটা পোস্ট করছে। হ্যাঁ, উনি আচ্ছা, 21 আচ্ছা। তারিখে এটা পোস্ট করে দিছে। তো জি। এটা উনি 21 তারিখে পোস্ট করার ফলে আমার কাছে পরের দিনই মানে 22 তারিখেই হচ্ছে নোটিফিকেশন আসছে। সুইডিশ কোর্ট থেকে, হ্যাঁ মাইগ্রেশন কোর্ট থেকে আমার কাছে ইমেল আসে যে ওরা এটা রিসিভ করছে। ওকে। এখন হচ্ছে আমি বলবো যে যদি সময় থাকে বা যদি ধরেন যারা হচ্ছে রিজেকশন লেটারটা পাবে, তারা যদি একদিনের মধ্যে তাদের সব কাগজপত্র রেডি করে পাঠানোর জন্য রেডি করে ফেলে, তাহলে আমার মনে হয় ওই যে সরকারি একটা আমাদের ইয়ে আছে, পোস্ট অফিসের যেটা আছে পোস্ট অফিস বাংলাদেশে। আছে, সেটাতে পাঠিয়ে দিতে পারে চাইলে। জি। ওটা চলে যাবে 21 দিন, মানে 20 দিনের মধ্যে অবশ্যই যাবে। ওটা থেকে কিন্তু আমি আমি শুনছি যে আসলে 20-21 দিনের মধ্যে চলে যায়। চলে যদি যায়, হ্যাঁ, এবার বা এখন এই 15 দিন, ব্যাপারটাতে হাইস্ট করতে হলে 15 যে দিন সময় আছে। যেটা হবে যে আপনাকে একদম একদম রিজেকশন পাওয়ার সাথে সাথে একদিনের সাথে মধ্যে বা সাথে করতে হবে, সাথে হ্যাঁ। সাথে করতে আর হবে নাইলে ওই যে হেল্প নিতে হবে আপনার আসলে। এটা বাট আসলে আপনি যে খুব ওইটা বলছেন এটা একটা ভালো জিনিস, কারণ এটা হয়তো বা অনেকে চিন্তাও করতে পারে না যেভাবে করা যেতে পারে। আর করা স্টুডেন্টরা যারা যায়, হ্যাঁ। অ্যাপ্লাই করছেন, আহ, কেউ না কেউ তো পরিচিত থাকেই, সো ফ্রেন্ডস বলেন, ফ্যামিলি এক্স্যাক্টলি, মেম্বার হ্যাঁ, বলেন, আমি এটাই বললাম বা যে কেউ না কেউ, মানে কেউ না যে কেউ, কোনো একজন, এটা এটা যদি অন্য স্টেটেও হয়, যে অন্য স্টেটে, সেটাও কিন্তু সমস্যা নেই। সেটাও সে কোনো যদি অন্য সমস্যা স্টেট নেই, জাস্ট থেকেও স্টুডেন্টে পোস্ট থাকলেই করে, হলো, ওনাকে সুইডেনে জাস্ট থাকলেই হলো, বলে হ্যাঁ। আপনি তার কাছে ডিএচএল এ পাঠিয়ে দিতে পারেন, তাহলে যেটা হবে হ্যাঁ, মানে হ্যাঁ, 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 প্রসেসটা অনেক ফাস্টার হবে আর কি। ফাস্টার হবে, রাইট, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু। জি। যদি ধরেন এখন উনি যেহেতু 21 তারিখে এটা পোস্ট করে দিয়েছে, 22 তারিখে আমার কাছে নোটিফিকেশন চলে আসছে মানে সুইডিশ সাথে সাথে মাইগ্রেশন ওটা চলে কোর্ট গেছে থেকে। ওই দিন। হ্যাঁ, তো এটা 22 তারিখে ওদের হাতে পৌঁছায়। তো ওদের হাতে পৌঁছানোর পরে আমি এরপরে আর কোনো নোটিফিকেশন আসে না। এরপরে ওকে। আমি ওয়েট করতেছি আসলে, ওয়েট করতেছি। আর এর মধ্যে আসলে আমার হোপ ছিল না বলতে গেলে, কারণ ওই যে আমি শুনেছি, আমি অনেক পোস্ট দেখেছি যে 90% যে আপিলের আপিল রেজাল্ট করে নেগেটিভ আসে কোনো আসলে। পজিটিভ রেসপন্স পাওয়া যায় না। রেসপন্স রেসপন্স আসে, বাট অনেক দেরি করে আসে, বা হচ্ছে নেগেটিভই আসে, চেঞ্জ হয় না, এরকমই শুনতেছিলাম, বুঝছেন তো, মানে এত বেশি হোপ রাখি নাই। তো যে আলহামদুলিল্লাহ 4 তারিখে আমি 7:30টার দিকে বাংলাদেশি টাইমে আমি হচ্ছে কোর্ট থেকেই আবার একটা ডিসিশন পাই। ওরাও হুম, আমাকে হুম। 4 পেজের একটা ডিসিশন লেটার দেয়, যে ওরা হচ্ছে আমার রেসিডেন্স পারমিটটা গ্র্যান্ট করেছে। ওটা তো আপনাকে ইমেইলে জানানো হয়েছে। ওইটা আমাকে ইমেলে একটা ডিসিশন লেটার পাঠাইছে, জি। হ্যাঁ, ওই যে রিজেকশন লেটারের মতনই সুইডিশ ভাষায় একটা লেটার পাঠাইছে। আবার আবার ওইটাকে আমার ট্রান্সলেট করা ট্রান্সলেট লাগছে, করে দেখতে হয়েছে, আচ্ছা, ওকে। ট্রান্সলেট করে দেখতে হয়েছে। হ্যাঁ, তো এটাই আর কি, মানে 4 তারিখে যখন আমি এটা পাইছি তখন আসলে আর মানে আমি বিলিভ করতে পারি নাই। আমি ওকে, আসলে এটা বারবার পড়তেছি যে আসলে মানে এটা এত হয়েছে কিছুর কিনা। পরে আসলে জিনিসটা খুবই
মানে কি এটা বলবো? যে হবে মানে এটা আসলে আনএক্সপেক্টেড। আমি স্টিল আমি আনএক্সপেক্টেড। আসলে এটা মিরাকেল, এক কথায় এটা কারণ মিরাকেল। এটা তো খুবই আনসার্টেন, মানে আপনি নিজেও জানতেন না, এখন যদি আবারও রিজেক্ট করে দিত আপনার কিছু করার নাই এই জায়গায়। কিছু করার তো নাই, হ্যাঁ। কিছু করার নাই যে এত কিছুর পরেও যে আপনি পাইছেন। তবে যেটা আমি দেখতেছি রিসেন্টলি, যারা আমাকে মেসেজ করতেছেন বা কমেন্ট করতেছেন বিভিন্ন কমিউনিটি গ্রুপগুলোতে, সবাই অনেক স্ট্রেসড। কারণ হলো যে ওই যে ডিসিশন পাইতেছে না, ওই যে টাইমে ওয়েট করতে হইতেছে। আমাকে রাইট, এখন রাইট। অনেকে মেসেজ করেন। আমি আসলে গতকালকে যারা মনে হয় ভাইয়া একজন, ধরেন মে মাসের পরে, মানে আমি বলবো যে মেয়ের সেকেন্ড উইক থার্ড উইক থেকে যারা অ্যাপ্লাই করা স্টার্ট করছে, এদের আসলে যে এখন এই একটু দেরি ডিলের হচ্ছে। মধ্যে পড়ে গেছে, হ্যাঁ। তো তো আমি নরমালি এদের যেটা হয় যে আমার ভিডিওগুলোতে সবসময় বলি যে দেখেন আপনি তো জানেনই আপনি আপনি অ্যাপ্লাই করতেছেন। সো অ্যাপ্লাই করার পর জানুয়ারি থেকে আহ, মার্চ পর্যন্ত আপনি কিন্তু একটা হিউজ টাইম পান। সো আপনার যত পাবো, হ্যাঁ। ডকুমেন্ট আছে, যেমন আপনি যেটা বললেন যে আপনার সব ডকুমেন্টস আগে থেকে আপনি সব গুছায় রাখছেন, যার বুঝানো কারণে স্টার্ট আপনার করছে, ওই অফার প্যারাটা লেটার নিতে পাওয়ার হয় আগে নাই থেকে। যে এখন আমি গুছায় এখন সাবমিট করব। সো যে এই যে এখন যেমন আইডেন্টিটি ডকুমেন্ট বলেন, বার্থ সার্টিফিকেট, এনআইডি, তারপর হলো যে ব্যাংক স্টেটমেন্ট বলেন, যত ডকুমেন্ট যেগুলো সাবমিট করতে হয় সবগুলো যদি আপনি আগে থেকেই গোছায় ফেলেন, ধরেন আপনার এনআইডিতে একটা ভুল আছে, তো আপনি যদি নেক্সট 27শে সেপ্টেম্বর ইনটেকে অ্যাপ্লাই করেন, এখনই আপনি এগুলো সংশোধন করে ফেলেন না। পাসপোর্টের ঝামেলা মানে আছে, যত পাসপোর্ট তাড়াতাড়ি ঠিক করে সম্ভব, নেন। কারণ অফার লেটার আমি পাবো কি পাবো না সেটা তো আমি জানি না। এটা জানি না, বাট এইরকম আপনার, আপনি হতে সুইডেনে হবে আছেন না, বা যে কোনো দেশেই যান না কেন, এই ডকুমেন্ট গুলো তো লাগবেই, আপনার লাগবেই, এবং এই লাগবেই, ডকুমেন্ট গুলো হ্যাঁ, আপনার ঠিক করতেই হবে। সো বেটার হ্যাঁ। আপনি আগে থেকে গোছায় সব ঠিক আর করে একটা রাখেন। বিষয় আমি বলবো যে ফান্ডের বিষয়, যেটা যে ফান্ডও পারলে আসলে মানে অফার লেটার যদি 26 তারিখ, যেটা প্রত্যেক বছর এরকম টাইমই দেয়, মার্চের জি 26 জি, 27 এরকম মার্চের তারিখই ছাব্বিশ দেয়। তারিখ আর পরে মনে হয় ব্যাচেলরটা 2 দিন পরে, 31 তারিখ, 31 তারিখ। 31 তারিখ, হ্যাঁ। 30 31 তারিখ এরকম দেয় আর কি। তো আমার মনে হয় যে ফান্ডের বিষয়টাও যে রেডি করে ফেলা স্টার্ট করা, যে অফার লেটার পাই অর নট, আমি ফান্ডটা রেডি করি। কারণ এই ফান্ডের কারণে মেনলি সবাই ভিসার অ্যাপ্লাইটা লেট করে, কারণ আমরা সবচেয়ে জানি যে বেশি এবং এই সেভিংস এ ফান্ডের কারণে সবচেয়ে বেশি রিজেক্ট হয়, ইন্টেনশনের খুব রিজেক্ট কমই হয়, হয়, হ্যাঁ। ফান্ডের জন্য মানে রিজেক্ট হয়। আমরা যদি, অনেকে আছে যেমন ব্যাংকের হেল্প নেওয়া বা হচ্ছে নিজের ফান্ড দেখানো, বা অনেকে হচ্ছে ল্যান্ড সেল করতেছে, অনেকে গোল্ড সেল করতেছে, এই জিনিসগুলো যদি আমরা আগে থেকে করি, আমরা যেহেতু জানি যে আমরা সুইডেনে যেতে চাচ্ছি বা সুইডেনে আমরা অ্যাপ্লাই করতেছি, সুইডেনে অ্যাপ্লাই করা মানেই আপনার সেভিংস এ টাকা দেখানো, মানে অনেক বেশি বড় অ্যামাউন্টের। এক জি। বছরের জন্য অ্যাপ্লাই করলে স্পাউস সহ 35 লাখ টাকার মতো লাগে, সিঙ্গেল অ্যাপ্লাই করলে ওইরকমই, সিঙ্গেল অ্যাপ্লাই করলেও এরকমই লাগে, 25 থেকে 30 লাখ টাকার মতোই লাগে। তো এরকম টাকা, আর ডাবল অ্যাপ্লাই করলে যে 50 52 লাখ টাকা দেখাইতে হয়, তো এই টাকার অ্যামাউন্টটা কিন্তু আমরা অলরেডি জেনেই অ্যাপ্লাই করি। জি, তাহলে আমার মনে হয় যে যারা সুইডেনে অ্যাপ্লাই করবে তাদের আসলে ফান্ড রিলেটেড বিষয়গুলো নিয়ে সেই জানুয়ারি ফেব্রুয়ারি থেকে কাজ করে দেখি স্টার্ট করে প্রিপারেশন দেওয়া নেওয়া উচিত। উচিত। আমি এটা সবসময় তাহলে বলি যে হুম, হুম, আপনি যদি সুইডেনে অ্যাপ্লাই করেন, আপনি ডিসেম্বর থেকেই, আপনার যদি ব্যাংক অ্যাকাউন্ট না থাকে, অনেকের অ্যাকাউন্ট থাকে না, আপনি থাকে অ্যাকাউন্ট না, খুলেন, হ্যাঁ, 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 বা আপনার যদি পুরোনো অ্যাকাউন্ট থাকেন, সবচেয়ে ভালো যেই অ্যাকাউন্ট আপনি হ্যাঁ, সবসময় হ্যাঁ, ইউজ হ্যাঁ, হ্যাঁ, করতেছেন, তো আপনি ডিসেম্বর থেকেই অল্প অল্প করে 50,000 60,000 এরকম করে টাকা আপনি ঢুকান, হ্যাঁ। একদম মার্চ তাহলে ওরা পর্যন্ত আসলে ঢুকান। সোর্স অফ ফান্ড চায় না তাহলে এরকম যেটা যে হবে আপনার এখন। যে আপনি যখন 3 মাসে একটা স্টেটমেন্ট দিবেন বা 4 মাসে একটা স্টেটমেন্ট সাবমিট করবেন মাইগ্রেশন বাকেতে, তারা কিন্তু দেখবে যে এটার মধ্যে কন্টিনিউয়াস একটা টাকার ফ্লো আছে, রানিং, রাইট, রাইট, রানিং রাইট, একটা হ্যাঁ। ফ্লো আছে। এখন সবচেয়ে বড় কোয়েশ্চেন যেটা করে, অনেকেই যেটা করেন যে রেজাল্ট পাওয়ার পরে এপ্রিলে গিয়ে ধরেন একটা নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে ওটার মধ্যে একবারে ট্রান্সফার করে বা ডিপোজিট করেন 20 লাখ টাকা 25 লাখ টাকা। সবচেয়ে বড় কোয়েশ্চেন করে যে এত বড় অ্যামাউন্ট তোমার এখানে যে ঢুকছে এটা কই থেকে আসছে, কোথা থেকে এটার আসছে, এটা হ্যাঁ, এটার এটার লিঙ্ক চাই সবাই। আমি রিসেন্টলি হ্যাঁ, একটা কেস আপনার সাথে শেয়ার করি, যারা দেখতেছেন তাদেরও কাজে লাগবে। আমার রিসেন্টলি একজনের সাথে কথা হয়েছিলেন, উনি হলো যে সামহাও ব্যাংকের সাপোর্ট নিছেন আর কি, ব্যাংক থেকে লোন নিছেন ওই স্টেটমেন্টটা দেখানোর জন্য। সো ব্যাংক যেটা করে হয়তোবা ওনার অ্যাকাউন্টে ওটা একটা মানে কি বলে, আহ, ভেরিফিকেশনের জন্য নক না, দিয়ে আসবে। ব্যাংক থেকে ওরা যে ট্রান্সফার হিসেবে দেখায় যে ব্যাংক থেকে যে তার অ্যাকাউন্টে 20 লাখ বা 25 লাখ টাকা ট্রান্সফার হয়ে আসছে, কিন্তু এটা আর কি হ্যাঁ, একটা হ্যাঁ, ফিক্সড হয়ে থাকে আর কি, উনি এই টাকাটা তুলতে পারেন না, বাট স্টেটমেন্টে দেখায় যে ওনার এখানে আছে। এখন সমস্যা আচ্ছা, যেটা হ্যাঁ, হয়েছে, হ্যাঁ। উনি অ্যাপ্লাই করার পরে মাইগ্রেশন মার্কেট থেকে ওনার কেস অফিসার জানতে চাইছে এই যে তোমার এখানে 20 লাখ টাকাটা টাকা বা আসছে 25 লাখ টাকা ঢুকলো, ওইটার লিঙ্কে ওটা কোন জায়গা থেকে আসছে, সোর্স অফ ফান্ড, মানে সোর্স অফ ফান্ড, সোর্স কি। সোর্সটা চাচ্ছে আর কি। সো এখন উনি উনি নর্মালি যেটা করতেছেন, উনি হলো যে ওনার প্যারেন্টস এর কাছ থেকে এই টাকাটা পাইছেন এরকম দেখাচ্ছেন, যে উনি গিফট ডিক্লারেশন যেটা ওটাও গিফট রেডি করছেন। ডিক্লারেশন দেখাচ্ছে, এখন হ্যাঁ, ওনার হ্যাঁ, প্যারেন্টস এর ব্যাংক স্টেটমেন্ট চাইছে মাইগ্রেশন মার্কেট হ্যাঁ। থেকে। এখন কিন্তু এখানে কিন্তু একটা ধরা খাওয়ার চান্স আছে। ওনার বাবা বলেন মা বলেন যার ব্যাংক স্টেটমেন্টই দেয় না কেন, ওইখানে তো ওই ট্রান্সফারের বিষয়টা নাই। তো ওরা ট্রান্সফার যে বিষয়টা। ওরা চাইতেছে এই কারণে যে
যখন ওনার প্যারেন্টস ব্যাংক স্টেটমেন্টটা দিবে, ওরা জাস্ট ভেরিফাই করে দেখবে যে এই অ্যাকাউন্ট থেকে এই অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে কিনা, টাকাটা আসছে কিনা। আসছে কিনা। এখন ভাইয়া মানে তো এইটা এখন কিন্তু এরকম সুইডেনে আগে এমন ছিল না, আগে আগে এমন এরকম ছিল ছিল না, না। আগে কিন্তু এত ছিল না। আগে হলো যে আচ্ছা আগে ট্রান্সফার হয়ে মানুষ আছে বলতো, আগে মানুষ বলতো যে আপনি চুরি করে এনে টাকা রাখেন, ওইটার কোনো সমস্যা নাই। ভাই, কিন্তু এরকম হয়েছে। আগে মানুষজন কত কিছু হাবি জাবি ফেক ডকুমেন্ট দিয়েও পাইছে, বাট দেখেছি এখন কিছু দেখে সুইডেন নাই। এত স্ট্রিক্ট হয়ে গেছে যে আপনার একদম লিঙ্কটাকেও দেখাইতে হবে। মানে ভাই আমি আরেকটা কথা আপনাকে, আমার রিজেকশন লেটারে একটা কথা জি। উল্লেখ ছিল, এটা আমি আপনাকে একটু মানে সবাই জানবে এটা। ওরা এটা লিখে দেয় যে বাংলাদেশ ইজ মোস্ট করাপ্টেড কান্ট্রি। এখানে সব ধরনের আমি ফোর্সড মিসলিডিং হয়, এটা ওরা লিখে দিছে আমার রিজেকশন লেটারে। এর জন্যই কিন্তু এটা করতেছে এখন ওরা। ওরা কোনো কিছু ট্রাস্ট করতে যাচ্ছে না। আমি লাস্ট আমার একটা পডকাস্টে এক ছোট ভাইকে আনছিলাম উপসালাতে, যে এখন পড়াশোনা করতেছে, তুষার। হ্যাঁ হ্যাঁ ওরও অনেকবার এরকম ডকুমেন্ট সাবমিট করতে হয়েছিল, ও গতবার আসছে। তারপর ও হলো যে ও বেসিক্যালি ওর জমি বেচার ডকুমেন্ট দেখাইছে। ও যেটা বলতেছে, ভাই আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলি, সুইডেনের এম্বাসি বলে, মাইগ্রেশন মার্কেট বলে, তারা বাংলাদেশের কোনো ডকুমেন্টসই ট্রাস্ট করে না। মানে ট্রাস্ট করে না, এখন এন্ড মানে ওরা এটা ট্রাস্ট এখন করেই না। লিখে দিচ্ছে। মানে হয়তো সে ভাইয়া রিজেকশন খায় নাই, তাই ও জানে না যে এরকম যে লিখে দিচ্ছে ওরা, হুম, হুম, ওরা কিন্তু হুম। এখন লিখেই দেয় বাংলাদেশ ইজ মোস্ট করাপ্টেড কান্ট্রি, এরকম কি জানি একটা লেখা দেয়। বাংলাদেশ ইজ দ্য মোস্ট করাপ্টেড কান্ট্রি, এখানে হচ্ছে সব ধরনের আইডেন্টিক্যাল ডকুমেন্টস, ব্যাংক ডকুমেন্টস সবই সবকিছুই ফোর্স বানানো করা যায়, যায়, তো সবকিছু নিয়ে বানানো আর কি যায়। তারা হ্যাঁ, সন্দেহ এটা করে। ওরা, এটা নাকি হচ্ছে বাংলাদেশ থেকেই ওদেরকে জানানো হয়েছে, এরকম কিছু একটা লেখে ওরা। হয়তো ওদের এম্বাসি থেকে হয়তো বা ইনভেস্টিগেশন ওরা পাইছে বা জানানো হয়েছে। পাইছে, তো হ্যাঁ। এখন যেটা হয়েছে যে, যেমন আপনাদের বেলায় এই বছর থেকে যেটা হয়েছে যে সবার কাছে আবারও ব্যাংক স্টেটমেন্ট চাইতেছে, বিকজ তারা জাস্ট এটা ভেরিফাই করতে চাইতেছে যে এই স্টেটমেন্টটা রাইট, মানে এবং এখান একদমই থেকে যে রিয়েল টাকাটা আসছে ফান্ড এটা ছাড়া, এটা হলো যে হ্যাঁ, ঠিক মানে ঠিক একদমই সোর্স রিয়েল থেকে আসছে। ফান্ডিং ছাড়া, যাদের হচ্ছে রিয়েল ফান্ডিং আছে, এরাই হচ্ছে মূলত মানে ভিসা ডিসিশনটা খুব তাড়াতাড়ি পেয়ে যাচ্ছে, এক্স্যাক্টলি। এটা বলবো আর এবং কি। ইভেন আর যারা রিয়েল ফান্ডিং থাকার পরও যারা প্রপারলি সাবমিট করতে পারতেছে, কারণ পারতেছে না, সন্দেহ এরা করলেই ধরা খাচ্ছে। সবাই ধরা খাচ্ছে আর কি। ইভেন মানে বাংলাদেশের অবস্থা এরকম হয়েছে, আপনাদেরকে যদি একটু বলি, মানে আমাদের পাশের দেশ তো ইন্ডিয়া, আমাদেরটা যত করা করি ইন্ডিয়া কিন্তু এত করা করি না, এখনো না কিন্তু সুইডেনের ক্ষেত্রে। পাকিস্তানও না ভাইয়া, আপনি পাকিস্তান পাকিস্তানের কথাই বলেন, পাকিস্তান তো ওদের ইকোনমি তো আরো ডাউন, আরো স্টিল ডাউন। কিন্তু পাকিস্তানের ওরা আমাদের সমস্যা হয়েছে কি, আমরা লাস্ট 3-4 বছরে আমরা এত পরিমাণ ফেক ডকুমেন্ট সাবমিট করছি, আর মানে সাবমিট যে এত করছে, ফলস রাইট। ডকুমেন্ট দিছি, মানে ওরা এখন আর ট্রাস্ট করতে পারতেছে না। নট অনলি সুইডেন, মানে ইউরোপের সব সব কান্ট্রি দেশে, গুলোতে একটা সব ব্যাড দেশে রেপুটেশন হয়ে ইউরোপে গেছে এখন বাংলাদেশের জন্য। আসাটা খুবই টাফ হয়ে গেছে, খুবই tough। বাংলাদেশি পাসপোর্ট নিয়ে খুবই টাফ হয়ে গেছে। আর স্পেশালি আমি সুইডেনের কথা কেন বলবো, কারণ আমি তো আসলে অলমোস্ট সব ঘাটের জলই খেলাম, জি। সব ঘাটের জলটা খেয়ে ভিসাটা আনলাম আর কি। তো মানে যেখানে আমার কোনো ডকুমেন্টস ফেক না, নট আ সিঙ্গেল ডকুমেন্টস, মানে আমার ফান্ডিং থেকে স্টার্ট করে আমার এডুকেশনাল, আমার ব্যাংক, আমার আইডেন্টিক্যাল সবই আমার রিয়েল। তো এরপরও রিজেকশন খাওয়াটা আসলে ওই যে ডকুমেন্টসে যদিও খাই নাই, ওই যে ইন্টেনশন নিয়ে যে খেলা, মানে সবকিছুর পরে আমি আসলে বুঝলাম। আর আরো যাদেরকে দেখতেছি, কারণ আপনি এখন ধরেন ওই যে বাংলাদেশি যে গ্রুপটা আছে, সুইডেনের যে গ্রুপটা, ওইটার মধ্যে ঢুকলেই দেখবেন যে প্রতিনিয়ত রিজেকশন। এন্ড রিজেকশনের মধ্যে হচ্ছে ওরা এই আইডেন্টিক্যাল এন্ড ব্যাংকের বিষয়টা নিয়ে বেশি বলতেছে। আপনার রিয়েল ফান্ড হওয়ার পরও যদি আপনি সেটাকে প্রমাণ করতে না পারেন, যে ওই যে আপনি যেটা বললেন যে ব্যাংকের থেকে সাপোর্ট নিয়ে হচ্ছে ওরা ওই সোর্সটা জানতে চায়, বা ওই যে ব্যাংক টু ব্যাংক যে ট্রান্সফার হয়েছে সেটা জানতে চায়, এটাও যদি হচ্ছে আমরা প্রমাণ করতে না পারি, অনেকে আছে ক্যাশ নেয়, ক্যাশ নিয়ে ক্যাশ ক্যাশ ইয়া করে। ডিপোজিট এখন করে। এটা আপনি কিভাবে ইয়া করবেন? ক্যাশ ডিপোজিটটা আমি বলবো করার দরকার নাই, আমি এটা সাজেস্ট করব। জি। আমার কাছে মনে হয় যে ওই ব্যাংক ট্রান্সফার ট্রান্সফারটা করাটা বেটার। সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট। হ্যাঁ, ব্যাংক ট্রান্সফার সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট। আপনি যদি আপনার বাবার বা মার অ্যাকাউন্ট থেকে বা যে কোনো কারোর অ্যাকাউন্ট থেকে তখন আপনি টাকাটা নেন, তাহলে আপনি লিঙ্কটা দেখাতে অবশ্যই, পারবেন, সেকেন্ড লিঙ্ক দেখাতে পারবেন যে আমার মার অ্যাকাউন্ট থেকে বা বাবার অ্যাকাউন্ট থেকে হ্যাঁ, মানে আসছে। আপনার বাবা এখন কোথা থেকে টাকা আনতেছে সেটা সেটাও ওদের তারা জানতে দেখার চাইবেন বিষয় না। অবশ্যই এতটা। হ্যাঁ, সেটা তাদের দেখার বিষয় না। তো এটাই আর কি আমি বলবো যে অবশ্যই ব্যাংক ট্রান্সফারটা দেখানোটা মানে বেশি যৌক্তিক হবে, এই মানে আর কি। আপনি অ্যাটলিস্ট প্রুফ করতে পারবেন পরবর্তীতে। হ্যাঁ অলরাইট আপু, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। অনেকক্ষণ ধরে কথা হলো। আমার মনে হয় যে আজকের এই পডকাস্টটা যদি দেখে যারা এই বছর হ্যাঁ, আসছেন তারা, এবং যারা সামনের বছর অ্যাপ্লাই করবেন, সামনে তারা আসবে, আসলে হ্যাঁ, হেল্প হবে। সচেতন হতে পারবেন যে কোন কোন ডকুমেন্টস আমার রেডি রাখা উচিত, ইন্টেনশনটা কিভাবে দেখানো উচিত, বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সটা কিরকম হয়, সেই হওয়া ব্যাপারে উচিত, একটা হ্যাঁ। ধারণা পাবে। এবং আমি তো রিসেন্টলি দেখতেছি অনেকেই মানে নক করতেছেন আমাকে। আমি গতকালকেও আপনার সাথে কথা বলবো দেখে আমি গতকালকেও আমার পেজে একটা পোস্ট দিছিলাম যে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আপনারা কমেন্ট করেন, যদিও ওইরকম কোনো একটা রেসপন্স নাই, বাট আমি তাও একটু দেখি যদি কোনো কমেন্ট থাকে যে আপনি আনসার করতে পারবেন কিনা। আচ্ছা আহ, আচ্ছা, ওইরকম কিছু নাই। জাস্ট তারা মানে অনেকেই কোয়েশ্চেন করতেছিল যে পডকাস্টটা কবে আপলোড হবে আর কি। আচ্ছা তো আচ্ছা, আজকে জুনের 8 তারিখ, আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি আগামীকাল সম্ভব। অথবা পরের দিনে আপলোড করে দিতে। তবে একজন একটা কোয়েশ্চেন করছেন যে 5-6 বছর স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল কিনা ব্যাচেলরের ক্ষেত্রে। সো
ব্যাচেলরের ক্ষেত্রে এইটা ভাই খুবই ডিফিকাল্ট। ৫-৬ বছর এখন difficult, সুইডেনের যে সিচুয়েশন তারা যদিও লিগ্যালি মানে মাস্টার্সে হয়। মাস্টার্সে আপনি মাস্টার্সে হয়। যদি একটা জব দেখাতে মাস্টার্সে পারেন, ১০ যেমন বছরও আমারই হয় যে আপনার হ্যাঁ, জব যেমন এক্সপেরিয়েন্স আমারই থাকলে ২১ সে সালে জায়গায় হয়। ব্যাচেলর শেষ হইছে। হ্যাঁ। আমি অলরেডি এখন 5 ইয়ার্স গ্যাপ। 5 ইয়ার্স গ্যাপটা আমি এক্সপ্লেইন করলাম আমার জব দিয়ে। জি। জব আমার রানিং। সো টানাই, আপনাকে টানাই অবশ্যই জব ওই করতেছি। গ্যাপটা এক্সপ্লেইন করতে হবে যে আপনি ওই গ্যাপে কি জি, করছেন। এন্ড ব্যাচেলরের ক্ষেত্রে ৫-৬ বছর অনেক বেশি। এবং অনেক বেশি সুইডেনের গ্যাপ। এখন যে সিচুয়েশন তারা যদিও লিগ্যালি যদি মানে না অ্যাকসেপ্ট করেও আসলে থাকে আমি বাংলাদেশের বলব যে ক্ষেত্রে এই জিনিসটা এপ্লাই পসিবল করার না আমার দরকারই কাছে নেই মনে তাইলে। হয়। জি। মানে তো সুইডেনে ৩-৪ এপ্লাই করা বছর হলে মানেই তো আপনি থাকে ৬ এক্সপ্লেইন করতে মাস। পারেন। কোন একটা জবের কথা হোক বা কোন একটা সিচুয়েশন দেখায় আপনি এক্সপ্লেইন করতে পারেন। বাট ৫-৬ বছর করতে পারেন। হ্যাঁ, এটা অনেক বড় টাইম। অনেক তো বড় এরকম গ্যাপ। কিছু নাই। আরেকজন কমেন্ট করছেন, "ভাই অক্টোবর ১ এর স্পাউস নেওয়ার রুলস ডিসকাস করবেন প্লিজ। এজ দে প্রপোজ রুলস এগেইনস্ট টেকিং স্পাউস উইথ দেম।" সো এইটা আমি একটু আগে দেখলাম। আপু যেটা কমেন্ট করছেন যে এটা একটা প্রপোজাল আরকি সুইডিশ গভর্নমেন্ট থেকে দিছে যে সুইডেনে দেওয়া হয়েছে। ফ্যামিলি আনা স্টুডেন্ট যাবে যারা না। আসবেন তারা স্পাউস আর আনতে পারবেন না এরকম কিছু। বাট এটা এখনো একটা প্রপোজাল স্টেজে আছে। তারা কিন্তু এখনো এটা মানে রুল ফাইনাল পাস করে নাই ফাইনাল আরকি। বাট পাস করবে করে কিনা নাই। এটা সিউর না। কারণ এটা অনেক বড় একটা ডিসিশন এবং এটা ডিসিশন। মানে সাথে সাথেই পাস করে ফেলতে পারবে না। আ লোকাল সুইডেনের তথ্য মতে যেটা দেখলাম যে যদি এটা করে তাহলে অক্টোবর ১ থেকে হবে। বাট আপনাকে আমি 90% গ্যারান্টি দিতে পারি যে এটা এই বছর হবে না, হইলেও সামনের বছর হবে। আর সামনের আপনারা বছর যেহেতু হইতে পারে। এই বছর যারা আছেন আপনারা তো অলরেডি স্পাউস সহ এপ্লাই করে ফেলছেন। করে আপনারা ফেলেছিলেন। হ্যাঁ। করে ফেলছেন অ্যান্ড সো এটাতে আসলে তারা ডিসিশনটা এটা বাদ দিবে না। ফর হুম। সিউর। যদিও সুইডেনে এরকম অনেক কাজ করছে। লাস্টে সিটিজেনশিপ রুলস এর ক্ষেত্রে যারা এপ্লাই করে ফেলছেন তাদেরকে নতুন ওইটার করে ছেড়ে দিছে। বেসিসে আসলে সবাই একটু ভয় পাচ্ছে। সবাই কারণ একটু ওই যে ভয় পাচ্ছে যে আমরা এপ্লাই তো করে ফেলছি তারপরেও কি বাদ দিয়ে দিবে কিনা। দেখেন এখন হ্যাঁ, সুইডেনে একটা খুবই অস্থির অবস্থা চলছে বিকজ অফ ইলেকশন। এই সেপ্টেম্বরে হলো ইলেকশন রাইট। ইলেকশন সুইডেনে। সো গভর্নমেন্ট চাইতেছে যেভাবেই হোক তারা পাওয়ারে আসতে ইমিগ্রেন্ট চায় কমানো এবং আসলে। হ্যাঁ। রুলস এর কথা বলতেছে, এন্টি ইমিগ্রেন্ট অনেক কথাবার্তা বলতেছে। সো ইলেকশনের কারণে একটু গরম, গরম অবস্থা। বাট গরম, গরম আ সব আরকি। হ্যাঁ। হ্যাঁ, হয়তো হ্যাঁ। ডিসেম্বরের পর আবার একটু ঠান্ডা হয়ে যাবে। আবার মনে ঠান্ডা হয়। হবে। এখন দেখা যাক যে সামনে গভর্নমেন্ট কে আসে কি আরকি। করে এটার আসলে। উপর হ্যাঁ। অনেক কিছু ডিপেন্ড করবে আমাদের মতো ডিপেন্ড যারা করে রাইট। ইমিগ্রেন্ট আছে, যারা স্টুডেন্ট আছে তাদের জন্যও। সো আ মানে এতটুকু এট লিস্ট বলতে পারি যে 90% আপনি সিউর থাকেন যে এটা এই আপনাদের বছর উপর না আসলে। অ্যাপ্লিকেবল হবে না, এই বছর হবে না। হ্যাঁ, বাট হ্যাঁ, হ্যাঁ। করলেও তারা হয়তোবা সামনে থেকে এটা করবে। সামনে। অলরাইট আপু, অনেকক্ষণ কথা বললাম অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্যে। অ্যান্ড ওয়েলকাম আশা ভাই। করি ইনশাআল্লাহ সুইডেনে আপনার সাথে দেখা হবে, আপনি আসলে। দেখা হবে। অ্যান্ড আপনার জন্য অনেক, অনেক অবশ্যই। শুভকামনা থাকলো। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন বা আমার চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন অ্যান্ড কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।